আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্ক প্রোফাইল সেটআপ এবং কি কাস্টমাইজেশন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হাউ টু ফাইন্ডিং জব অ্যান্ড বিডিং, তারপর ক্লায়েন্ট কমিউনিকেশন এবং কি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কি পেমেন্ট, এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো লাস্ট ক্লাসে আমরা কি আমাদের প্রোফাইলটা কাস্টমাইজেশন করেছিলাম। আমাদের কথা ছিল, আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কি প্রোফাইলটা 100% আপনারা রেডি করে ফেলবেন। এই যেখানে যে পার্সেন্টেজের যে ব্যাপারটা থাকে সেটা 100% করে ফেলবেন। প্রোফাইল আসার পরে আপনারা এই জায়গাটাতে পোর্টফোলিওতে আপনাদের কী করবেন, পোর্টফোলিওগুলো অ্যাড করে নেবেন যে যে স্কিল নিয়ে কাজ করতেছেন সেই স্কিল নিয়ে। যেমন আপনাদের যদি ধরেন লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকেন, তাহলে লিড জেনারেশনের টাইটেলটা দিবেন যে কোন ধরেন রিয়েল এস্টেট কোম্পানির জন্য আপনি লিড জেনারেশন করেছেন, সেরকম একটা টাইটেল দিবেন। আপনার রুল এখানে কি ছিল সেটা এখানে লিখবেন, যে ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, বা এই যেখানে যেরকম এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া আছে মার্কেটিং অ্যানালাইজিস্ট, এই টাইপের কি একটা রোল দিবেন। তারপরে কি প্রজেক্ট ডিসক্রিপশন দিবেন 600 ক্যারেক্টারের মধ্যে, যে আপনি আসলে এই প্রজেক্টটা কী ছিল, কি কি আপনার জিনিস বের করতে হয়েছে লিড জেনারেশনের ক্ষেত্রে, কোন কোন ইনফরমেশনগুলোর প্রয়োজন ছিল, সেই টাইপের ডিসক্রিপশন এখানে লিখে দিবেন। তারপরে কি এই যে লিড জেনারেশনের কাজ করলেন, এটা আসলে কোন কোন স্কিলের মধ্যে পড়ে, সেই স্কিলগুলো এখানে কি করবেন, কিওয়ার্ড আকারে এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন কি আছে, আপলোড ইমেজ আছে, ভিডিও আছে, তারপর কি টেক্সট ব্লক আছে, কোনো লিঙ্ক আছে, পিডিএফ আছে, আর কি কোনো যদি মিউজিক বা অডিও ফাইল থাকে সেগুলো আছে। তো এখান থেকে আপনি কি করবেন, লিড জেনারেশনের জন্য বা ধরুন কিওয়ার্ড রিসার্চের জন্য যেগুলো আছে সেটা কি আপনারা এক্সেল ফাইল এখানে কি স্ক্রিনশট আকার আপলোড করতে পারেন। অথবা যদি আপনাদের কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার প্রয়োজন হতে পারে, সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়ে নেক্সটে দিয়ে দিলেই কী হয়ে যাবে, আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, আপনাদের পোর্টফোলিওটা অ্যাড করে নেবেন। তারপরে যে ওয়ার্ক হিস্টোরি, এটা হচ্ছে যে আপনি কী কী কাজ করছেন, মানে আপওয়ার্কে আসার পর যে যে কাজগুলো করবেন সেটা আপনার এই ওয়ার্ক হিস্টোরিতে থাকবে। তারপর প্রজেক্ট ক্যাটালগ, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, আগে আমরা একটু তারপরে কি এখানে সার্টিফিকেশনের যে ব্যাপার স্যাপার আছে, এখানে কি আপনি যে যে কোর্সগুলো করেছেন সেই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করতে পারবেন। উইথ আপনার যে রেজিস্ট্রেশন আছে, সার্টিফিকেট আছে, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আদার্স এক্সপিরিয়েন্স, যারা কোনো ভলেন্টিয়ারিং বা অন্যান্য কোনো কাজ যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর টেস্টিমোনিয়াল, যদি আপনি কোনো পাস্ট কোনো ক্লায়েন্ট থেকে যদি কোনো একটা নিতে চান, টেস্ট নিতে চান, সেটা এখান থেকে গিয়ে দিতে পারবেন, যে কী কী বিষয় আছে এখান থেকে একটু দেখে নেবেন। তো ওকে, আমরা একটু এখন কীভাবে আমরা আমাদের জবগুলো খুঁজবো এবং সেখানে বিডিং করবে, এখানে যদি আসি আমরা, এখানে আপওয়ার্কে হোম পেজে চলে আসলে কি এখানে আমাদের বিভিন্ন জব অপশনগুলো চলে আসে। এখানে তিনটা জিনিস আছে, একটা হলো বেস্ট ম্যাচ, একটা হচ্ছে যে মোস্ট রিসেন্ট, আর একটি হচ্ছে কি সেভ জব। এখন বেস্ট ম্যাচ মানে কি, আমরা আমাদের প্রোফাইলে যে স্কিলগুলো আমরা অ্যাড করেছি, যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছি, সেই ক্যাটাগরির মতো করে সেই ক্যাটাগরির মধ্যে যে জবগুলো আছে সেইগুলো কি হচ্ছে আমার নিউজ ফিডে চলে আসতেছে, এখানে চলে আসতেছে। তারপরে কি আমরা যেমন এই যে কালকে ফেসবুক বা গুগল অ্যাডস নিয়ে কাজ করেছিলাম, সেটা কি আমরা এখান থেকে এই জন্য কি সেই রিলেটেড যে জবগুলো আছে এখানে চলে আসছে। আমরা যদি আমাদের এই প্রোফাইলটা যদি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি এসইও বা অন্যান্য কোনো কিছু দিতাম, তাহলে কি হতো, আমাদের এইখানে সেই রিলেটেড যে জবগুলো আছে আমাদের এখানে এগুলো শো করতো। তো আরেকটা জিনিস কি আছে, মোস্ট রিসেন্টে যদি ক্লিক করেন, এখানে হচ্ছে যে খুব যেমন এখানে যদি একটু ক্লিক করেন, এখানে দেখবেন যে 48 মিনিট আগে জব পোস্ট হয়েছে, 13 মিনিট আগে জব পোস্ট হয়েছে, 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে, 5 ঘন্টা, যেমন ইয়েস্টারডে জব পোস্ট হয়েছে। তো মোস্ট রিসেন্ট দিলে কী হবে, আপনার খুব রিসেন্ট সময় যে জবগুলো আছে লাস্ট ধরেন কয়েক ঘন্টার মধ্যে, সেই জবগুলোকে এখানে শো করবে। যেমন এই যে লাস্ট 5 মিনিট আগে, লাস্ট 6 মিনিট আগে, লাস্ট 7 মিনিট আগে, 10 মিনিট আগে, 11 মিনিট আগে, 13 মিনিট আগে। আর সেভ জব মানে কি, ধরেন আপনার এই জবটা পছন্দ হয়েছে, আপনি এটা কি এখন না কিছুক্ষণ পরে বা পরবর্তীতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে এটা কি লাভ রেট দিয়ে রাখলে কি হচ্ছে, আপনার এটা সেভ হয়ে যাচ্ছে। সেটা আপনি কোথা থেকে দেখবেন, এই সেভ জবে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন। এই যে যেমন দুইটা আমরা ক্লাস একটা করেছিলাম, আজকে এটা করেছি, দেখেন এই যে চলে আসছে। তো এটাই, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা
এখানে আসার পর আমরা দেখব যে এখানে কয়েকটা বিষয় আছে দেখার মতো। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে একটা জবের ক্ষেত্রে আমরা যদি এই জবটা যদি নেই, এই জবটা যদি খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা কি, আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা এই আপওয়ার্কে দুই টাইপের কাজ করতে পারি, একটা হলো ফিক্সড আর আরেকটা কি আওয়ারলি। দেখেন এই জবটা কি আপনাকে আওয়ারলি রেট বলতেছে। আপনাকে যদি কাজ করেন, আপনাকে প্রতি ঘন্টায় সে কি তার বাজেট হচ্ছে যে $8 থেকে $25 মধ্যে। এই $8 থেকে $25 মধ্যে আপনাকে কী করতে হবে, তাকে বিট করতে হবে বা আপনাকে তাকে প্রপোজাল পাঠাতে হবে। এই যে এই জবটা কত দিনের জন্য, আপনি 1 থেকে 3 মাসের সেটা কি মধ্যে কাজ করতে পারবেন। মানে এগুলো নর্মালি দিয়ে থাকে, পরবর্তীতে বাড়ায় বা কমায় সেরকম থাকে। মানে আপনি কি অ্যাটলিস্ট আপনাকে 1 থেকে 3 মাসের জন্য কি সে হায়ার করবে, এবং সপ্তাহে কি আপনি 30 ঘন্টা কাজ করতে পারবেন। আপনার এখানে কি হচ্ছে ইন্টারমিডিয়েট চেয়েছে, গতকাল যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে দেখেছিলাম যে আপনার এক্সপিরিয়েন্স কেমন, বিগিনার না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট। এই তো চাচ্ছি কি এই জবের জন্য কি আপনি অ্যাজ এ ইন্টারমিডিয়েট হলেই কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার যদি প্রোফাইলে এক্সপার্ট দেওয়া থাকে, আপনি অ্যাপ্লাই করতে সমস্যা নাই। কিন্তু যদি প্রোফাইল ইন্টারমিডিয়েট থাকে, সেক্ষেত্রে কি এক্সপার্ট, যেমন এই যে এইটাই একটা এক্সপার্ট আছে, এই ক্ষেত্রে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এক্সপার্ট হয়ে ইন্টারমিডিয়েটগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলছে, প্রপোজাল। আপনি কি এই 10 জনের মধ্যে কি এতজন আপনি কি এখানে প্রপোজাল পাঠাইছে। তারপর কি পেমেন্ট মেথড কি ভেরিফাইড, এই যে ক্লায়েন্ট যারা আছে তাদের কি তাদের পেমেন্ট মেথডটা ভেরিফাইড। তারপরে কি তার এতকে স্পেন্ড করছে, সে কোন দেশে, ইউনাইটেড স্টেট, সে কি ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। তো আপনি কি করবেন, প্রত্যেকটা জবে দেখবেন এরকম। যেমন আবার এই যে নিচে জবটা যদি দেখি, এই জবটা কি $100, সেটা কি ফিক্সড প্রাইসে, সে ফিক্সড প্রাইস আপনি কাজ করে দেবেন, যাই কাজ থাকুক সে কী হবে, নির্দিষ্ট কাজ শেষে আপনাকে 100 ঘন্টা $100 কি সে আপনাকে পে করে দেবে। তো এইখানে যে এই উপরে যেটা আছে এটা হলো আপনার জবের হলো টাইটেল। আপনার সে কী চাচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে এক্সপার্ট ক্ষেত্রে। এখন ধরুন আপনি এই জবটা দেখে ভালো লাগলো, এখন কি করতে হবে, আপনার এই জবটাতে সি মোড়ে যাবেন। সি মোড়ে যাওয়ার পর অথবা ক্লিক করলে আপনাকে আলাদা ট্যাব নিয়ে আসবে। ট্যাব নিয়ে আসার পরে কি সবচেয়ে যে জিনিসটা এখানে প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনার এই যে অংশটুকু জব ডিসক্রিপশন, এই অংশটুকুর মধ্যে কি সে আপনাকে ব্রিফ করে বলে দিচ্ছে যে আসলে তার কি প্রয়োজন। আপনি তো টাইটেল দেখলেন যে তার কি শুধুমাত্র ফেসবুক অ্যাড ম্যানেজার প্রয়োজন, অ্যাড ম্যানেজার সে চাচ্ছে। এখন অ্যাড ম্যানেজার এখানে কী কী দায়িত্ব, এই জিনিসটা আপনার কি এখানে পড়তে হবে। এই অংশটুকু আপনি একটা জব বিডিং করার আগে বা প্রপোজাল সেন্ড করার আগে মিনিমাম 5 বার পড়বেন, মিনিমাম 5 বার। মূলত এখান থেকে কি কিওয়ার্ড সিস্টেম বের করে ফেলবেন যে আপনি সে আসলে কী চাচ্ছে। যেমন আমরা যদি একটু দেখি, উই আর সেকিং এক্সপিরিয়েন্স ফেসবুক অ্যাড ম্যানেজার, সে কী চাচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে টু আওয়ার্স অ্যাডভাইস ক্যাম্পেইন। সে কী করতে চাচ্ছে, অ্যাড ক্যাম্পেইনটা শো করার জন্য প্রোভেন্ট, এবং কি সে চাচ্ছে কি যে ক্যান্ডিডেটকে নিবে তার কি থাকতে হবে, প্রোভেন্ট ট্র্যাক রেকর্ড থাকতে হবে। তার মানে কি আপনি যদি এইখানে জব প্রপোজাল সেন্ড করতে চান, তাহলে কী হতে হবে, আপনার প্রিভিয়াস যে কাজ করা আছে সেই প্রিভিয়াস কাজের কি থাকতে হবে, আপনার এক্সাম্পল তাকে দেখাইতে হবে বা তাকে রেকর্ডটা দেখাতে হবে। বলছে যে কি প্রোভেন ট্র্যাক রেকর্ড দেখাইতে হবে। সো ক্রিয়েটিং কী থাকতো, মানে কী কাজ দেখাইতে হবে, ক্রিয়েটিং ম্যানেজিং এবং অপটিমাইজ সাকসেসফুল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তার মানে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যে আপনার যে প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেগুলোর কি আপনাকে তাকে পোর্টফোলিও দেখাইতে হবে। তারপর কি ড্রাইভ টু এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভারসেশন, তার মেইন টার্গেট কি থাকে, এঙ্গেজমেন্ট এবং কি কনভারসেশন। আমরা যেই ক্যাটগুলাই করি নাকি বা যে কোনো বিজনেসের জন্য কাজ করি না কেন, আমাদের মেইন টার্গেট কি এঙ্গেজমেন্ট করানো আর কি কনভারসেশন করানো। তারপর বলছে কি অডিয়েন্স টার্গেট, আপনি যখন ইউ উইল বি রেসপন্স, দেখেন এই পর্যন্ত আপনাকে বলা হয়েছে যে কি তার ফেসবুক অ্যাড ম্যানেজার লাগবে, এবং আপনার সম্পর্কে বলা হয়েছে যে আপনার কি থাকতে হবে, একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে, এবং এই যে এঙ্গেজমেন্ট এবং কনভারসেশন রিলেটেড আপনার যদি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি কি হবেন এই জবের জন্য সুইটেবল বা পারফেক্ট। এখন আপনি এই পর্যন্ত ঠিক আছে নিলেন, এখন এই জবে আপনার রোল কি থাকবে, এই জবে আপনার রোল থাকবে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, অ্যাড ক্রিয়েশন, বাজেট ম্যানেজমেন্ট এবং কি পারফরমেন্স অ্যানালাইসিস। তাহলে দেখেন আপনার এখানে কিন্তু
4টা জিনিস আপনাকে বলে দিছে যে এই জবে আপনাকে যে 3 মাসের জন্য আপনাকে হায়ার করবে, আওয়ারলি $8 থেকে $15 আপনাকে $25 আপনাকে পে করবে, এবং লেস দেন 30 ঘন্টার কী করতে হবে আপনাকে কাজ করা মানে মন মানসিকতা থাকতে হবে। যে আপনি ভাবলেন যে এক সপ্তাহে কি আপনি 2 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করবেন, এরকম না। অ্যাটলিস্ট আপনাকে কত করতে হবে, 30 ঘন্টা কাজ করার আপনার মানে কাজ করার জন্য আপনি অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেক্ষেত্রে এবং কি তাহলে আপনাকে বলে দিল আপনাকে কী কী টার্গেট থাকতে হবে, টার্গেটিং এবং ক্রিয়েশন করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, কি পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে। এইটা করার পরে বলছে যে if you are data driven এবং creating have passionate to social media marketing we want to hire you। তাহলে দেখেন এই জবটার ক্ষেত্রে আপনি কি পরে বুঝতে পারলেন যে সে কি লাগবে। সে একজন অ্যাড ম্যানেজার চাচ্ছে ফেসবুক, আপনাকে একজন আগে থেকে কি ক্রিয়েটিং, ম্যানেজিং এবং অপটিমাইজিং ক্যাম্পেইনের করার থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেগুলো কি তার মেইন টার্গেট হচ্ছে কনভারসেশন করা এবং কি এঙ্গেজমেন্ট করা। এই বিষয়গুলো আপনার থাকতে হবে। এখন আপনার এইগুলো থেকে আগে থেকে কাজ করা জানা থাকতে হবে, এবং আপনার এই যে ডিটেল টার্গেটিং বা অ্যাড ক্রিয়েশন, ম্যানেজমেন্ট এবং কি পারফরমেন্স, এই 4টা জিনিস কি আপনার অবশ্যই পারতে হবে। আপনি যদি এই জিনিসগুলো যদি পারেন তাহলে কী হবে, আপনার এই জবের জন্য আপনি সুইটেবল বা আপনি প্রপোজাল করতে পারবেন। এখন তখন এইটা দেখে মনে হলো, এখন সেকেন্ড স্টেপ কি, আপনি যে জব ভালো লাগলো, এখন যে জবের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে দেখতে হবে না যে আপনি আসলে কোথায় অ্যাপ্লাই করতেছেন বা কোন ক্লায়েন্টের জন্য করতেছেন, ক্লায়েন্টের আসলে চিন্তা ভাবনা কেমন, বা আপনি যে একটা জবে প্রপোজাল দিলেই কি আপনাকে হায়ার করবে। তো এখানে কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানেও লেখা আছে কি ওয়ার্ল্ড ওয়াইড, এই একটা লোকেশন দেওয়া আছে। তার মানে কি আপনি পৃথিবীর যে কোনো দেশের প্রান্ত থেকে কী করতে পারবেন, বা যে কোনো দেশ থেকে আপনি এটাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, কিছু কিছু জবের ক্ষেত্রে এখানে কি নির্দিষ্ট দেশ উল্লেখ করে দেওয়া থাকে, যেমন ধরেন বাংলাদেশ দেওয়া থাকবে বা ভারত দেওয়া থাকবে, এই টাইপের দেশ উল্লেখ করে দেওয়া থাকবে। এই দেশের বাইরে কি করা যাবে না, মানুষ সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনি কিভাবে বুঝবেন যে এই জবটা আসলে অরিজিনাল না ফেক না স্ক্যাম কিনা, কারণ অনলাইন সেক্টরে অনেক স্ক্যামিং হয়। তো সেক্ষেত্রে আমরা একটু যদি এখানে আসি, এইখানে দেখবো হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে বিষয়টা থাকে, ক্লায়েন্টের নাম দেখব, ক্লায়েন্টের কি সর্বপ্রথম দেখতে হবে তার পেমেন্ট ভেরিফাইড কিনা। সর্বপ্রথম এই জিনিসটা আপনার দেখতে হবে একটা ক্লায়েন্টকে দেখার আগে, দেখবেন যে পেমেন্ট ভেরিফাইড কিনা। পেমেন্ট ভেরিফাইড থাকলে সে কি, তারপর দেখতে হবে তার রিভিউ। প্রায় 109টা তার কি আছে, রিভিউ আছে, এবং সবগুলো কি 5 স্টারের মধ্যে তার অ্যাভারেজ স্টার হচ্ছে কি 4.97। তার মানে কি 109 জন মানুষ তার ফেক তাকে রিভিউ দেবে না। তারপর বলছে কি সে কোন দেশের, এবং কি সে আজ পর্যন্ত কতগুলো জব পোস্ট করছে। সে আজ পর্যন্ত 238টা জব পোস্ট করে, যে এইটা যেমন একটা জব আপনি অ্যাপ্লাই করতেছেন এরকম কি সে এছাড়াও আরও 238টা জব পোস্ট করছে, এবং কি বর্তমান সময়ে তার 2টা জব ওপেন আছে। ওপেন মানে কি সে এখন পর্যন্ত 2টা জব, মানে বাকি যে 238টা জব আছে সেগুলো কি হায়ার করছিল, এবং কি সে জবগুলো ক্লোজ করে দিছে। কিন্তু এখনও কি এর মধ্যে 2টা জব সে ওপেন আছে, এখানে কি সে এখনও হায়ার করতে পারে। তারপরে কি বলছে 59% কি তার হায়ার রেট। এক্ষেত্রে এই যে ধরেন এই জবটার ক্ষেত্রে 50 জন 60 জন কি বা সে যতগুলা জব করছে এর মধ্যে কি তার হায়ার রেট হচ্ছে কি প্রায় 59 বা 60%। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে এই জব যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন ক্লায়েন্টের হায়ার রেট কি 80% বা তার চেয়ে বেশি, অথবা কি 70% পর্যন্ত যেগুলো দেখবেন এইগুলো জবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে কী হবে, এখানে যারা অ্যাপ্লাই করে তাদেরকে কী করে সে হায়ার করে ফেলে। আর যাদের দেখবেন যে একবার লো, তাদের এখানে কী হয় যে জব অ্যাপ্লাই করলে আপনার কী হয় না, তারা খুব কম পরিমাণে হায়ার করে। তো এখানে একটা বিষয়। তারপর আরেকটা জিনিস দেখবেন, সে এখন পর্যন্ত আপওয়ার্কে কত ডলার সে স্পেন্ড করছে, প্রায় 49,000 কি সে এখান পর্যন্ত স্পেন্ড করছে। এবং এখন পর্যন্ত কতজনকে হায়ার করছে, 153 জনকে। তারপরে জিরো অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে কি এখন পর্যন্ত বর্তমান সময় তার কারোর সাথে কি আছে না, মানে অ্যাক্টিভ কোনো কন্ট্যাক্ট নাই। যেগুলা থেকে সে হায়ার করছিল কাজ শেষ, তাদেরকে কি করেছে, জব ক্লোজ করে দিয়েছে। তারপরে কি বলছে, তার অ্যাভারেজ আওয়ারলি পেইড কত,
এই যে আমরা যে সে যেখানে লিখে দিচ্ছে তার আওয়ারলি হচ্ছে $8 থেকে $25, সেইখানে এখানে দেখেন সে কি অ্যাভারেজে প্রায় $7.9 কি অ্যাভারেজ সে পেড করে। কত ঘন্টা এ পর্যন্ত সে কাজ করা নিছে? 6,637 ঘন্টা। তাহলে দেখেন এরকম যদি একটা পোর্টফোলিওর ক্লায়েন্টকে দেখেন তাহলে কি তাকে দেখে মনে হবে কি আপনি সে ফেক ক্লায়েন্ট? অবশ্যই মনে হবে না। এবং কি তার মেম্বার, আপওয়ার্কে মেম্বার সে 2009 সাল থেকে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন দেখবেন তখন কী হবে, আপনার কাছে বিশ্বস্ততা চলে আসবে এই ক্লায়েন্টটা আপনি কি অরিজিনাল। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এখানে লেখা থাকে ক্লায়েন্ট পেমেন্ট মেথড ভেরিফাইড না, তারপরে রিভিউ থাকে না কোনো, তারপরে অন্যান্য দেশ দেওয়া থাকে, কোনো জব কোনো পোস্ট করা নাই, যেমন আজকে বা 2-1 দিন বা 2-1 সপ্তাহ আগে সে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এরকম অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন। আমরা যদি একটু খুঁজি যে 2-1টা আনভেরিফাই, যেমন এই যে একটা জব যদি দেখেন অলরেডি পেয়ে গেছি আমরা একটা, দেখেন এখানে যদি আসি, এখানে দেখেন তার কি তার পেমেন্ট মেথড আনভেরিফাইড এবং কি জাস্ট ফোন নাম্বারে ভেরিফাইড করা, এবং কি সে এখন পর্যন্ত মাত্র একটা জবই দিচ্ছে। লাস্ট কবে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? লাস্ট 2-1 দিন আগে। এখন আপনি এরকম থাকলে যে আবার সবাই যে ফেক এরকম নয়, নতুন ক্লায়েন্টরাও তো আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তবে মনে রাখবেন যে যারা আসলে রিয়েল ক্লায়েন্ট, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারা হয়তো বা 2-1 দিনের মধ্যে আপনার পেমেন্ট হয়তো বা ভেরিফাইড করে না, কিন্তু একটা সময় পরে কি সে পেমেন্টটা ভেরিফাইড করে ফেলে। কারণ যদি পেমেন্ট মেথড ভেরিফাইড না করে তাহলে কী করতে পারবে না সে, আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে কী করতে পারবে? হায়ার করতে পারবে না। দেখেন সে তার মেম্বার কত? 14 মার্চ গতকাল সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তো এই টাইপের যারা আপনারা নতুন অবস্থায় যারা অ্যাকাউন্ট মানে জব প্রপোজাল দেবেন, কারণ একটা করে প্রপোজাল পাঠালে দেখেন আপনার 7 কানেক্ট করে লাগে। তো 7টা করে কানেক্ট যদি আপনি না মানে খরচ করেন এমনি, কারণ কানেক্ট কিন্তু তো টাকা লাগে, তো এমনি এমনি আপনার শুরুর ক্ষেত্রে কি এই টাইপের জবগুলোতে অ্যাপ্লাই না করাটাই বেটার। তো এই ক্ষেত্রে আমরা যদি আবার আগের জবটাতে চলে আসি, তো এখানে আমাদের আরও কয়েকটা বিষয় দেখার প্রয়োজন আছে, যে আমাদের স্কিল, আমাদের সে কী কী স্কিলস আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং কি সোশ্যাল মিডিয়া, এটা আমার সাথে যায়। তারপরে কি আছে এইখানে প্রেফারেন্স কোয়ালিফিকেশন, দেখেন লাস্টে পর্যন্ত কি 5 to 10 মানে 10 জনের মধ্যে কি সে 5টা অলরেডি প্রপোজাল, 5 জন মানুষ কি প্রপোজাল সেন্ড করছে, এবং লাস্ট ভিউ কতক্ষণ হয়েছে? 45 মিনিট আগে ক্লায়েন্ট কী করছে? আপওয়ার্কে ভিউ করছে বা প্রোফাইল ভিউ করে দেখছে যে কতজন আসলে তাকে প্রপোজাল পাঠিয়েছে, এবং কি অলরেডি একজনের জন্য একজনকে কি ইন্টারভিউ নিচ্ছে, এবং 7 জনকে সে কী করতেছে? ইন্টারভিউর জন্য সেন্ড করছে। তারপরে কি আনঅ্যান্সার ইন্টারভিউ কি 6 জন। তাহলে এখন পর্যন্ত সে যতজনকে ইন্টারভিউ পাঠাইছে তার মধ্যে কি 6 জন তার ইন্টারভিউর জন্য কোনো অ্যান্সার করে নাই, 7 জনকে সে পাঠাইছে, এবং কি একজনকে সে ইন্টারভিউর জন্য মানে ইন্টারভিউ নিয়ে ফেলেছে। এখানে আবার লেখা থাকে যদি কাউকে হায়ার করে ফেলে তাহলে এখানে কি লেখা থাকে? একজনকে হায়ার করে ফেলছে। তো যাদেরকে হায়ার করে ফেলছে ওই জবগুলোতে কি তখন আর পরবর্তীতে অ্যাপ্লাই করবেন না। আরেকটা জিনিস অ্যাপ্লাই করার ক্ষেত্রে মনে রাখবেন যে এই সমসাময়িক সময় যে জবগুলো থাকবে সেই জবগুলোতে কী করবেন? অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কারণ ধরেন 2-3 ঘন্টা আগে করছে বা 3-4 ঘন্টা আগে করছে, তো এই 3-4 ঘন্টার মধ্যে আপনার মতো তার অনেক ফ্রিল্যান্সার কী করছে? এখানে অ্যাপ্লাই করে ফেলছে। আর ক্লায়েন্ট কি নর্মালি জব পোস্ট করে কি এতক্ষণ সময় সে কী করে না, দেরি করে না যে আপনার জন্য যে কে কতক্ষণ করবে, আমি এতক্ষণ সময় নিয়ে বসে থাকবো, এরকম না। অল্প সময়ের মধ্যেই তারা কী করে? ইন্টারভিউর জন্য সেন্ড করে, এবং কী করে? তাদেরকে তারা নিয়ে ফেলে, তাদের জবের জন্য হায়ার করে ফেলে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে রিকোয়ার্স সাবমিট প্রপোজাল, আপনি যে এই জবের জন্য প্রপোজাল পাঠাবেন সেক্ষেত্রে আপনার কতগুলো কানেক্ট লাগবে? 17 কানেক্ট লাগবে। এখন এইখানেও কয়েকটা বিষয় আছে। ধরেন আপনি $5 জন্য জব সাবমিট করতেছেন না, $5 জন্য, তখন আপনি কি করবেন? যে জবগুলোতে 4-5 বা 5-6 কানেক্ট আছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কারণ বেশি কানেক্ট দিয়ে কম জবের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাস্টে দেখা যাবে কি আপনার যে কানেক্টেড টাকার দামই কি বেশি হয়ে গেছে। এখন কানেক্ট কিনতে কত টাকা লাগে আমরা যদি একটু দেখি, দেখেন এখানে কি বলছে? 100 কানেক্ট কিন্তু কত? আপনার $15, 150 কানেক্টের জন্য $22, 200 কানেক্টের জন্য $17, 250 কানেক্টের জন্য $37, 300 কানেক্টের জন্য $45। এখন ধরেন 100 কানেক্টের জন্য যদি $15 হয়, তার মানে কি প্রায় 1600-1700 টাকার মতো লাগতেছে আপনার 100 কানেক্ট করতে। এখন দেখেন আপনার যদি অ্যাভারেজে
একটা করে জব প্রপোজাল ধরেন যদি এটা কত আছে 7। আচ্ছা এটা যদি দেখি, আচ্ছা এটা তো কত 17, ধরেন অ্যাভারেজ যদি $20 হয় তাহলে আপনি $100 দিয়ে কিন্তু মাত্র মানে সে 100 কানেক্ট দিয়ে মাত্র 5টা জব অ্যাপ্লাই করতে পারছে। তার মানে কি আপনার খরচ হয়ে যাচ্ছে প্রায় 1700 টাকা। এখন আপনি 5টায় অ্যাপ্লাই করলেই যে আপনাকে 5টা জবে আপনাকে হায়ার করবে এমন তো না। এর জন্য শুরুর দিকে কি করতে হবে, বুঝে বুঝে জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে যে কোন জবে আসলে আমি সুইটেবল, কোন জবের আমি আসলে 100% পারবো। সেই জবগুলোতে অ্যাপ্লাই করলে আপনার কি জবে আপনাকে হায়ার করার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমরা যদি এখন অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা যখন এই যে প্রপোজাল লিখব, প্রপোজাল লেখার ক্ষেত্রে প্রথমে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে প্রথমে আমাদের ক্লায়েন্টকে কী করতে হবে, কভার লেটার জন্য ক্লায়েন্টের নাম ধরে সম্বোধন করতে। আমরা নর্মালি কী করে হাই স্যার বা হাই হ্যালো ম্যাডাম ট্যাডাম ইউজ করি, কিন্তু বাইরের দেশের যারা মানুষ থাকে তাদের কি তারা নাম ধরে তাদেরকে ডাকলে তারা কি সবচেয়ে বেশি খুশি হয়। তো আপনি তার নাম কোথায় পাবেন, দেখেন তো এখানে কোথাও ক্লায়েন্টের নাম দেওয়া আছে, নাম দেওয়া নাই। তো নাম বের করার জন্য একটা ট্রিক্স হচ্ছে যে একটু নিচের দিকে চলে আসবেন। তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসছি, এখানে কি বলছে ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি, ক্লায়েন্টের রিসেন্ট কী করছে যে যাদেরকে সে হায়ার করছে তাদেরকে একটা রিসেন্ট হিস্টোরি তারা এখানে দেখাই দিচ্ছে। তো এখানে কি দুই টাইপের রিভিউ পাওয়া যায়। প্রথমে কি বলছে, এইটা যে প্রথম যে রিভিউটা এটা হচ্ছে কি আমরা যারা ফ্রিল্যান্সার আছে আমরা ফ্রিল্যান্সারও কী করি ক্লায়েন্টদেরকে রিভিউ দিই, সেই রিভিউটা এখানে দেখা যাচ্ছে। আর নিচে লেখা আছে ট্রু ফ্রিল্যান্সার, এখানে কি ট্রু ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সারদেরকে ক্লায়েন্ট কি রিভিউ দিচ্ছে। দেখেন এক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে একটু সুন্দর করে খোঁজাখুঁজি করি, এখানে দেখলে আমরা কি করতে পারবো, আমরা দেখতে পারবো এখানে ক্লায়েন্টের নাম মেনশন করে অনেকে কি করে, ক্লায়েন্ট যেমন আমাদেরকে নাম মেনশন করে রিভিউ দেয়, তেমনি কি ক্লায়েন্টদেরকেও আমরা কি করি নাম মেনশন করে রিভিউ দিই। দেখেন এখানে যদি আসে আমরা একটু প্রত্যেকটা রিভিউ আমরা খুঁজবো, খুঁজে খুঁজে দেখবো যে এখানে তার নাম কোনো ই করা আছে। দেখেন এটা হলো প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের নাম। দেখেন দেখেন এখানে যদি যেমন ফ্রিল্যান্সার কি পঙ্কজ ডিট লেখছে, যে ফ্রিল্যান্সারের নাম হচ্ছে পঙ্কজ, ক্লায়েন্টও তাকে কী করছে পঙ্কজ নাম মেনশন করছে। এই যে নিচের আরেকটা দেখেন এটা কি ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টদেরকে কি করছে রিভিউ দিছে। দেখেন এই যে দেখেন মোরপিস মিশেল, তার নামটা কি এই যে পেয়ে গেছেন, তার নাম কিন্তু এখানে পেয়ে গেছেন। এইখানে কেউই কী করে নাই কারো মানে অত ডিটেলসে রিভিউ দেয় না, থ্যাঙ্কস রিভিউ দিয়ে শুধু থ্যাঙ্কস দিয়ে গেছেন, নো ফিডব্যাক গিভেন। কিন্তু সে কী করছে এই ফ্রিল্যান্সার আহমেদ যে নাম আহমেদ তাকে কী করছে কোনো একটা গ্রেট অপরচুনিটি মিট হিম দ্য স্মল ওয়ার্ক, তার নাম কী করছে অ্যাড করছে। এখন একটা দেখেই কী করা যাবে না, আপনি শিওর হয়ে যাবে না যে একটা নাম তো নাও হতে পারে। আবার ধরেন নাম মিলল না কিন্তু তার সেই নাম দিয়ে যদি ভুল নাম দিয়ে তাকে মেনশন করে আমরা কভার লেটার পাই তাহলে সেটাও আমাদের জন্য কি একটু খারাপ হয়ে যাচ্ছে। কারণ ধরেন আমার নাম হচ্ছে নিশান, আপনি আমাকে ধরেন রফিক বলে রাখ দিলেন, তাহলে আমি কি রাগ করবো না? অবশ্যই রাগ করবো। তো এর জন্য কী করবো নিচে আরও কয়েকটা দেখবো, মিনিমাম 2-3টা নাম দেখে আমরা কি শিওর হবো। দেখেন এই রিভিউটা যদি একটু পড়ি, দেখেন এখানে নাম লেখা আছে কিনা, নাম লেখা নাই। এটা যদি দেখি এইখানে আছে কিনা, এখানেও নাই। এখানে যদি একটু দেখি, এখানে যদি একটু দেখি আরও নিচে যদি আসি, এই যে দেখেন তার নাম কিন্তু দেওয়া আছে। এই যে একটা নাম পেয়ে গেছি, এই যে আরেক জায়গায় নাম পেয়ে গেছি, এই যে দেখেন আরেক জায়গায় নাম পেয়ে গেছি। তাহলে দেখেন যখন আপনি তার নামটা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন, ক্লায়েন্টের মাথায় সর্বপ্রথম একটা জিনিস কাজ করে যে কোথাও কিন্তু ক্লায়েন্টের নাম মেনশন করা নাই। তাহলে আপনি খুঁজে খুঁজে তাকে নাম মেনশন করছেন, তার মানে কি আপনি অ্যাক্টিভ, আপনি কি করেন অ্যানালাইসিস করার ক্ষমতা আছে আপনার, আপনি তাকে নিয়ে স্টাডি করছেন, তার জবটা নিয়ে স্টাডি করছেন। তাহলে সর্বপ্রথম কী করতে হবে আমাদের, যখন আমরা একটা কভার লেটার লিখব সেই কভার লেটারে আমাদের কি করতে হবে, আমাদের তার নামটা মেনশন করতে হবে, নেম মেনশন করতে হবে। তাহলে আমরা শুরুতে কি করতে পারি, লিখতে পারি হাই, হাই দিয়ে তার নামটা লিখতে পারি। কোথায় গেল নাম, তাহলে কি আমরা এখানে তার নামটা দিতে পারি হাই দিয়ে। এখন তারপরে কি লিখবো, আমরা নর্মালি কি করি, নর্মালি আমরা লিখে ফেলি এরকমভাবে লিখি যে হাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ,
প্লিজ আর মি, এই টাইপের আমরা লিখি। ভাই এটা হচ্ছে যে ভুল কনসেপ্ট, এগুলা লেখা যাবে না, এগুলা কি খুবই আনপ্রফেশনাল কথাবার্তা, এগুলো লেখা যাবে না। তো কিভাবে লিখবো আমরা সেটা একটু যদি দেখি, সেটা যদি একটু লিখি, এখানে আসার পর আমরা এটা লেখার পরে আমরা আমরা নর্মালি কী করি, কভার লেটার লেখার সময় যে হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, এগুলো লেখা যাবে না। কারণ কোনো একটা জব যখন আপনি পোস্ট করবেন বা কোনো একটা কভার লেটার যখন পোস্ট করবেন, তখন কি হবে আপনার সেই কভার লেটার, ধরেন আপনি অনেক কিছু লিখছেন, কিন্তু শুরুতে তার ওইখানে কী করবে না, তার এখানে আমাদের যেমন মেসেঞ্জারে মেসেজ আসে, অনেক বড় লেখা আসলে পুরো লেখায় কি আমাদের এখানে শো করে নোটিফিকেশন প্রথমে যে এইটুকু শো করে না। তো শুরুতেই যদি আপনার যদি হাই হ্যালো টোলো আসে, তাহলে কিন্তু তার কাছে কিন্তু জিনিসটা আকর্ষণীয় মনে হয় না। এর জন্য কী করতে হবে, শুরুতেই সে যে জব সম্পর্কে যাচ্ছে, সে জব সম্পর্কে কী করতে হবে, আমাদের লিখে দিতে হবে। কীভাবে লিখবো, আমরা যদি আমাদের সেই জবটাতে আবার চলে আসি, এখানে আসবো, এখানেই মেইন কথা হচ্ছে যে আপনার সব পুরো কভার লেটারটা এটার মধ্যে থাকবে। যদি আমরা একটু এখানে আসি, আমরা যেটা কপি করি, এখানে যদি দেখেন প্রথম কয়টা আমরা এখানে কিন্তু 3টা পার্টে ভাগ করছি। সে কি চাচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে, তাহলে আমরা অলরেডি আমাদের কি এখানে কিওয়ার্ড বের হয়ে গেছে। সে কি চাচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে, কিসের জন্য, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের জন্য। তারপরে কি চাচ্ছে সে, প্রফেশন ট্র্যাক রেকর্ড চাচ্ছে। আমরা এই যে দেখেন ট্র্যাক রেকর্ড, ক্রিয়েটিং, ম্যানেজিং এবং সাকসেসফুলি ক্যাম্পেইন, এটা একটা কিওয়ার্ড আমার। তারপরে কি এঙ্গেজমেন্ট এবং কি কনভারসেশন। আমরা একটু অ্যানালাইসিস করার পর আমরা এটা লিখব। এটা গেল আমাদের একটা পার্ট। তারপরে কি চাচ্ছে, তারপরে চাচ্ছে যে আমার কি রেসপন্সিবিলিটি হচ্ছে কি, আমাদের রেসপন্সিবিলিটি কি হচ্ছে যে অডিয়েন্স অ্যানালাইসিস। তারপরে কি বলছে, ডাটা ক্রিয়েটিভ, আচ্ছা এই পর্যন্ত। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি এখান থেকে বের করতে পারছি যে আমাদের কি লাগতেছে হচ্ছে কি ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে, এবং সে কি চাচ্ছে, আমার যে পোর্টফোলিও তাকে শো করতে হবে, এই টাইপের কি করতে হবে, আমাদের তার কাছে পোর্টফোলিও শো করতে হবে, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট অ্যান্ড কি কনভারসেশনের। এবং আমার রেসপন্সিবিলিটি কি টার্গেট অডিয়েন্স এবং কি অ্যাড ক্রিয়েশন, বাজেট ম্যানেজমেন্ট এবং কি পারফরমেন্স অ্যানালাইসিস। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের কি মেইন কিওয়ার্ড, মানে তার কি চাহিদা সেই জিনিসটা পেয়ে গেছে। এখন আমি যদি কাউকে কোনো একটা কভার লেটার পাঠাইতে চাই, ধরেন আপনি দোকানে গিয়ে চাচ্ছেন, মানে ধরেন দুইটা দোকানে গেছেন, দুইটা দোকানের মধ্যে প্রথম দোকানে গিয়ে বললেন কি যে ভাই আমাকে কিছু বাজার দেন, তাহলে দোকানদার কী হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে না যে কী বাজার দেবে। তাহলে আবার আরেকটা দোকানে গিয়ে যদি যায় বলেন যে ভাই আমাকে 1 কেজি আলু দেন, 1 কেজি মানে 1 লিটার তেল দেন, বা বিভিন্ন নাম যদি উল্লেখ করে দেন, তাহলে কি সে আপনার জিনিসপত্র দিতে সুবিধা হবে না, তেমনি বা সে আপনার প্রতি কি একটা ভালো একটা ইমপ্রেশন হবে। তেমনি আপনি যখন একটা কভার লেটার লিখবেন, সে যে জিনিসগুলো চাচ্ছে সেই জিনিসগুলো যদি তাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে দেন, তাহলে কি হবে, সে আপনাকে সুন্দর করে, আপনার প্রতি তার কি একটা ভালো ইমপ্রেশন হবে। তো শুরুর ক্ষেত্রে আমরা কি করব, শুরুতে তার নামটা মেনশন করব, তারপরে আরও 3টা জিনিস কী হবে, সে কি চায়। আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে কি, সে কি চায়। আমরা যদি একটু সুন্দর করে লিখে দিই কি আমরা লিখবো, আমরা এটা নেম, তারপরে কি হোয়াট হি ওয়ান্ট, তারপরে হচ্ছে কি এক্সপিরিয়েন্স, আমরা দেখব, তারপরে কি সিটিএ বাটন দিব। এই 4টা জিনিস মেনটেন করে আমরা কি করব, আমরা একটা কভার লেটার লিখবো। কিভাবে, এই যে নেম, প্রথমে কি করলাম, আমরা আমাদের নামটা দিয়ে দিলাম, তারপরে কি সে কি চাচ্ছে, হোয়াট ই ওয়ান্ট, তাহলে নাম শেষ। তাহলে কি সে কি চাচ্ছে, সে চাচ্ছে কি একজন অ্যাড ম্যানেজার চাচ্ছে,
তারপর কি যে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করতে পারে, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট করতে পারে, এই জিনিসটা কি তাকে দিতে হবে। তাহলে আপনার নাম দেওয়ার পরে এখন কি করতে হবে, লিখতে হবে যে তুমি কি চাচ্ছ, ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছ, আমার কি আছে 5 বছরে, আমরা নর্মালি লিখি আমাদের অভিজ্ঞতা আছে, এটা ভুল কনসেপ্ট। আমাদের লিখতে হবে কি আমার 5 বছরের বা 7 বছরের বা 2 বছর বা 3 বছরের কি আছে এক্সপিরিয়েন্স আছে, প্রোভেন ট্র্যাক রেকর্ড আছে, কিসের উপর, অপটিমাইজিং সাকসেসফুলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট এবং কি কনভারসেশন করার জন্য। এইটা লিখবেন প্রথমে। তারপরে কি লিখবেন, তারপর লিখবেন হচ্ছে যে তারপরে সে কি চাচ্ছে, রেসপন্সিবিলিটি চাচ্ছে। তাহলে কি করবেন, আমি এই বিষয়গুলোর উপর কি এক্সপার্ট। আপনি কি হচ্ছেন, এই যে টার্গেটিং, ক্রিয়েটিং, বাজেট ম্যানেজার এবং পারফরমেন্স অ্যানালাইসিসের উপর কি আপনি এক্সপার্ট, এই জিনিসটি কি লিখবেন আপনি, তারপরে লিখে দেবেন এই যে আপনার সে কি চাচ্ছে, আপনি কি আপনার এক্সপিরিয়েন্স দিলেন, তারপর লাস্টে কি লিখলেন, একটা সিটিএ বাটন দিলেন। সিটিএ বাটন কি, সে যেমন একটা সিটিএ বাটন দিচ্ছে আপনাকে, ওই যে আপনার নর্মাল লিখি যে হায়ার মি, কন্ট্যাক্ট মি, এগুলো হলো কি অনেক ওল্ড সিটিএ বাটন। এখন কি আপনার যখন স্মার্ট হচ্ছেন সময়ের সাথে কি আপনি লিখে দেবেন এরকম যে নর্মালি আমরা কী করি, হায়ার মি, প্লিজ হায়ার মি, রিকোয়েস্ট করি, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ, প্লিজ হায়ার মি, এগুলো না লিখে লিখবেন যে কি আপনার বিজনেস নিয়ে যদি আরও ডিসকাশন করতে চান তাহলে কি করতে পারি, আমরা একটা ছোট্ট মানে 10 মিনিটের বা 20 মিনিটের একটা কি করতে পারি, মিটিং করতে পারি। তাহলে যখন আপনি একটা কনসালটেশনের জন্য যখন একটা অফার দিবেন, তার মাথায় কিন্তু কাজ করবে যে আরও পাঁচটা প্রপোজালে কী আসছে, সে শুধু কাজই যাচ্ছে, কিন্তু কেউ আমাকে কি করে না, আমার ক্যাম্পেইনের জন্য একটা কনসালটেশন করতে চায় নাই। কিন্তু এই ভদ্রলোক আমাকে কী করতেছে, আমাকে একটা 10 মিনিটের বা 20 মিনিটের একটা কনসালটেশন করতে যাচ্ছে। তাহলে দেখেন, আপনি যদি কোনো একটা জবের ক্ষেত্রে, যেমন এই জবটার ক্ষেত্রে যদি আপনি যদি তাকে একটা 30 মিনিট সময় কনসালটেশন দেন, আপনার কিন্তু লস নাই। কারণ আপনাকে অ্যাভারেজ যদি $10 করেও যদি আপনি রিমোটলি মানে বিট করেন, চার্জ করেন, তাহলে দেখেন দৈনিক যদি আপনি 5 ঘন্টা কাজ করেন, দৈনিকে কিন্তু আপনাকে $5-10-50 ইনকাম হয়ে গেল। তাহলে মাসের কথা চিন্তা করেন, মান্থলি অ্যাভারেজ আপনি কি 30 ঘন্টা কাজ করতে পারবেন। তাহলে 30 ঘন্টা হিসেবে চিন্তা করেন, মানে উইকলি, এক সপ্তাহে। তাহলে 30 ঘন্টা যদি $10 দিয়ে হিসাব করেন, তাহলে $300 মাসে কি, আর অ্যাটলিস্ট 3টা বা 4টা সপ্তাহ আসে, 4 সপ্তাহ আপনার কত, 3-4-1200, প্রায় $1000 কি একটা প্রজেক্ট মান্থলি আপনি চিন্তা করেন। তাহলে দেখেন এই $1000 যদি আপনার তো একটা স্বপ্ন থাকে যে এত টাকা আর্ন করার, তো তাকে যদি আপনি যদি প্রথম অবস্থায় এই জবটা পাওয়ার জন্য তাকে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি সময় দিতে হয়, আপনার তো সমস্যা নেই, সমস্যা থাকার কথা কি না। তো সেক্ষেত্রে আবার এইগুলো আবার করেন না যেগুলো যে $5 বা $7 বা $10 জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কনসালটেশন দেওয়া দরকার নেই। সেক্ষেত্রে আপনি অন্য আর একটা সিটিএ বাটন দিতে পারেন। সেটা কি, যে আপনাকে কী করবো, আপনার জব শেষে আপনাকে ফ্রি কী করে দিতে পারি একটা, বা আপনার প্রিভিয়াস কোনো একটা জবের আমি কি করে দিতে পারি, রিভিউ করে দিতে পারি, যে এখানে কোনো ইরোর ছিল কিনা বা এই টাইপের একটা দিতে পারেন। এটা হলো কাজের অনুযায়ী আপনাকে তাকে একটা সিটিএ বাটন দেবেন। এখন দেখেন, আমরা নর্মালি এইভাবে যদি লিখি, এই 4টা জিনিস মেনটেন করে, আমাদের কোনো দিনও কী হবে না, মানে নর্মালি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কভার লেটার হবে, যে কভার লেটার দেখলে সবাই কী হয়ে যাবে, ইমপ্রেসড হয়ে যাবে। কারণ আপনি এই যে সুন্দর করে কিওয়ার্ডগুলো বের করছেন, এরকম করে লিখলে তাহলে কি মানে ভালো একটা ইমপ্রেশন হবে না, হবে। তারপরে যদি মনে হয় যে না, আমাদের অনেকেরই কি আছে, ইংলিশে দুর্বলতা আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি সরাসরি সুন্দর করে ধরেন গ্রামাটিক্যালি মিস্টেক, ইরোর না করে যদি কভার লেটার লিখতে চাই, তাহলে আমাদের কি করতে, আমরা একটু এআর নিতে পারি, হেল্প নিতে পারি। সেক্ষেত্রে কী করবো, আমরা জব ডিসক্রিপশনটা এখান থেকে কি করব, কপি করে চ্যাট জিপিটিতে দেবো। চ্যাট জিপিটি আমরা ইনস্ট্রাকশন দেবো, প্রম্পট দেবো এইভাবে, যে আমি কি করতে চাচ্ছি, একটা আপওয়ার্কের জন্য একটা জব প্রপোজাল পাঠাতে চাচ্ছি, আমার এখানে কি আছে, আমার এটা জব ডিসক্রিপশন আছে। আমরা যদি একটু লিখি, তাহলে দেখেন আমরা এখানে কি লিখছি, আমরা এখানে অলরেডি লিখছি যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই জব অন আপওয়ার্ক, আই নিড এ জব কভার লেটার, এবং কি হেয়ার মাই জব ডিসক্রিপশন। আপনি কী করবেন, জব ডিসক্রিপশন এখানে দিয়ে দিলে, তাকে কমান্ড দিলে সে কী করে দেবে, আপনাকে একটা সুন্দর করে দেখেন, আপনাকে সুন্দর করে একটা কী করে দিচ্ছে, একটা কভার লেটার লিখে দিচ্ছে। আর তাহলে আপনি এটা কী করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে এনে এটা হুবহুভাবে লিখে দিয়েন না, জাস্ট আপনি একটু আপনার মতো কিওয়ার্ডগুলো ম্যাচ করবেন। আমরা যদি এখানে একটু আসি, এখানে যদি দেখেন ক্লায়েন্ট নেমের এখানে আমরা কী করবো, আমাদের যে ক্লায়েন্টের নেমটা আসলো, সেই ক্লায়েন্টের নামটা লিখবো, ডিয়ার লিখতে পারি, হাই লিখতে পারি, ফাইন্ড ওয়েল। প্রথম থেকে কী করবো, আমরা এই জিনিসগুলা ডিলিট দেবো।
এগুলো লাগবে না, আমরা যে আই এম হোপ ফাইন্স ইউ ওয়েল বা এগুলো না লিখে সরাসরি আমরা কী করি, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এত ইউর কোম্পানি উইথ এত বছর কি আমার ধরেন 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমরা যেটা বলতেছিলাম সে কী চাচ্ছে, সে চাচ্ছে কি ফেসবুক অ্যাড ম্যানেজার, তারপরে কি আমার এত দিনের এক্সপিরিয়েন্স, তাহলে কী করবো, ধরেন আমার 5 বছরের এসব এক্সপিরিয়েন্স, তারপরে কি এত আমার প্রুফ রেকর্ড আছে, এই ক্ষেত্রে আপনি কী করে দিলেন, আপনার এক্সপার্টাইজগুলো লিখে দিলেন। সে কী যে দেখেন আমার কিওয়ার্ড কী ছিল, সে চাচ্ছে রেসপন্সিবলি টার্গেটিংয়ে চাচ্ছে, অ্যাড ক্রিয়েশন চাচ্ছে, বাজেট ম্যানেজমেন্ট চাচ্ছে, এবং কি পারফরমেন্স অ্যানালাইসিসের জন্য চাচ্ছে। দেখেন সে ওই বিষয়গুলো কী করছে, এক্সপার্টাইজ লিখে দিচ্ছে। এবং আপনি আপনার যে সে প্রুফ ট্র্যাক রেকর্ড যেগুলো চাচ্ছিল ওইগুলো কিন্তু দেখেন সে তার এই অংশটুকুতে লিখে দিচ্ছে, একটু খেয়াল করে দেখেন। তারপরে কী করছে, সে যে আপনি কী কী সুযোগ সুবিধা তাকে দিচ্ছেন, আপনার গোল কী, ডিটারমাইন এঙ্গেজমেন্ট দিয়ে আপনি কী করলেন, তার নিচে আপনার নামটা দিয়ে তাকে একটা কভার লেটার দিয়ে দিলেন। এখন যদি এত বড় কিছু কিছু যেগুলো ছোট মানে অল্প ডলারে থাকে সেগুলোর জন্য কি এত বড় কভার লেটার প্রয়োজন, তখন কি করবেন, মোর শর্ট লিখে দেবেন। মোর শর্ট দেবেন, তখন আপনি কি আরও ছোটো করে সে লিখে দিচ্ছে, তখন কি কী করবেন, তখন এই জিনিসটাই কপি করে সুন্দর করে নিজের মতো আবার রিটাচ করে লিখে এখানে অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি এখানে আসলে আপনাকে অ্যাপ্লাই দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে যে আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, এই যে এখানে কানেকশন থাকলে এখানে অ্যাপ্লাই লেখাটা থাকবে। এখন কানেকশন না, এর জন্য কি কিনতে বলতেছে, কেনা ছাড়া অ্যাপ্লাই করা যায় না। তো আপনাদের নেক্সট প্রসেস কী থাকবে, আমি যদি একটু সারমর্ম বলে দিই, যে অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার পরে ক্লিক করার পরে আপনাকে প্রথমে আসবে যে কত ডলার আপনি চার্জ করতেছেন। এই ডলারের ক্ষেত্রে দেখবেন যে সে কি আওয়ারলি অ্যাভারেজ কত টাকা ডলার সে কী করে সেন্ড করে। তো সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী আপনি $10 রাখতে পারেন বা $12 রাখতে পারেন, এটা আপনার কাজের উপর। তবে মিডিয়াম রাখার চেষ্টা করবেন, মানে একবার লোয়েস্টও রাখবেন না, একবার হাইয়েস্টও রাখবেন না, মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এখন আপওয়ার্কে আবার কী আছে, তাদের একটা স্পেশালিটি আছে যে তাদের যদি প্রো ভার্সনটা নেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কে কত টাকাতে বিট করছে, মানে আপনার আদার যারা কম্পিটিটর আছে তাদের এগুলো দেখা যায়, সে কত কত টাকাতে বিট করছে, কতজন কত কানেক্ট দিয়ে বিট করছে, এগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে তার পরবর্তীতে কী থাকবে, আপনি এটা কতদিন কাজ করতে চাচ্ছেন, তারপরে কতদিন আপনার ইনক্রিজ হবে, এই অপশনগুলো আপনি দিবেন। দেওয়ার পরে আপনার কভার লেটার এরকম একটা ঘর থাকবে, সেই কভার লেটারে আপনি কী করবেন, এই লেখাটা এনে আপনি কী করে দেবেন, পেস্ট করে দেবেন। তার নিচের অংশে থাকে কি বিট করার একটা অপশন থাকে, যদি বিডিং সিস্টেম থাকে তাহলে বিট করার একটা অপশন থাকে। বিট মানে কি, আপনি যে ধরেন এই জবটা 50 জন কী করবে, এখানে প্রপোজাল দেবে। এখন 50 জন করলে ধরেন আপনি এখন দিতেছেন, তাহলে আপনারটা কি 40 নাম্বারে পড়ে যাবে না। এখন ক্লায়েন্ট কি শুরুতে এই 40 জনকে খুঁজে খুঁজে লাস্ট পর্যন্ত যাবে, নর্মালি যাবে না। সে কী করবে, প্রথম 5 জনকে, প্রথম 10 জনের জব প্রপোজালগুলো সে শুরুতে দেখবে, দেখে তাদেরকে হায়ার করবে। এখন আপনি যদি 50 নাম্বারে অ্যাপ্লাই করেন তাহলে আপনারটা অবশ্যই চাহিদা দেখবে 1 নাম্বার আসে না। তো ওই বিডিং সিস্টেমটা কি, আপনাকে ধরেন আমি ধরেন একজন আছে, আমি করলাম কি 5 এক্সট্রা, যে $17 সাথে কি এক্সট্রা আরও 5 কানেক্ট দিলাম, তাহলে টোটাল $22 দিয়ে, মানে এক্সট্রা 5 কানেক্ট দিয়ে কী করলাম, বিট করলাম, তাহলে আমারটা কী হলো 1 নাম্বারে চলে গেলো। এখন কেউ যদি ধরেন আপনি যদি কী করেন 6 কানেক্ট দিয়ে বিট করেন, তাহলে আপনারটা কী হবে, আপনারটা আবার 1 নাম্বারে চলে যাবে, আমারটা 2 নাম্বারে, মানে র্যাঙ্কিং টাইপের এরকম। অ্যান্ড তারপর আরেকজন যদি করে ধরেন 4 কানেক্ট দিয়ে করে, তাহলে তারটা কি 3 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকবে। আবার আরেকজন যদি এসে যদি 10 কানেক্ট দিয়ে বিট করে, তাহলে কি তারটা 1 নাম্বারে যাবে। এখন তাকে যদি সেকেন্ডে ফেলতে চায়, তাহলে কি আরেকজনের যার সেটা কি 12 বা 11 কানেক্ট দিয়ে তাকে বিট করতে হবে। বিষয়টা এরকম র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন এক্সট্রা যে আপনি যখন বিট দিয়ে অ্যাপ্লাই করবেন, প্রথম 3 জনের মধ্যে যদি থাকতে পারেন, তাহলে কী হবে, আপনার এক্সট্রা যে বিট করার যে কানেক্টটা, এটা আপওয়ার্ক আপনাকে কী করে দেবে, ফেরত দিয়ে দেবে। এবং এছাড়াও আপনাকে যদি হায়ার করার জন্য আপনি যে কানেক্টগুলো আপনি খরচ করলেন, সেই কানেক্টগুলো কী করবে, আপনাকে আপওয়ার্ক ফেরত দিয়ে দেবে। কিন্তু তার বাইরে যদি থাকেন, যে 4-5 নাম্বারে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই কানেক্টগুলো ফেরত দিবে না, তখন কিন্তু আপনার এটা খরচ হয়ে যাবে। এর জন্যে আপনারা যখন জবগুলোতে অ্যাপ্লাই করবেন, খেয়াল করবেন যে কোন জবে বেশি কম্পিটিটর, কোন জবগুলোতে বেশি মানুষ অ্যাপ্লাই করে ফেলছে, কোনটা আপনার ভিতরে দোটানা আছে যে আপনি আসলে এই জবটা পাবেন না, সেই জবগুলোতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। কারণ আমাদের কি হয়, কানেক্ট কিনতে মোটামুটি বেশ টাকা খরচ হয়ে যায়, কারণ আবার এখানে ট্যাক্সও থাকে, তো এই কানেক্টগুলো কিনতে হয় আর কি। তো এটা একটা কি ছিল, এটা আমাদের কীভাবে আমরা জব ফাইন্ড করব, কীভাবে আমরা জবগুলো
বিডিং করব, এই ক্ষেত্রে আমরা যখন আমরা করব কভার লেটার লেখার সময় এই যে স্কিল এবং এক্সপার্টাইজের যে অংশটা আছে, এই লেখাগুলো আমরা কী করবো, এই কিওয়ার্ডগুলো আমরা আমাদের এই কভার লেটারের ভিতরে রাখার চেষ্টা করবো, কারণ সে কী চাচ্ছে, এই কিওয়ার্ডগুলোই সে মূলত চাচ্ছে। তো এইভাবে আমরা কী করবো, আমরা জবে বিডিংগুলো করব। এইভাবে আমরা আরও যদি জবগুলো দেখতে চান দেখতে পারবেন এখান থেকে, এগুলো দেখে দেখে অ্যাপ্লাই করবেন। এখন এই যে জবগুলো অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনি এগুলো দেখবেন কোথায়, দেখবার জন্য আপনি যেখানে আসবেন, এই যে প্রপোজাল এবং অফার্সে ক্লিক করবেন। এই যে আপনি কতগুলা প্রপোজাল সেন্ড করে সাবমিট প্রপোজাল দেখাবে, এখানে কতগুলো অ্যাক্টিভ প্রপোজাল আছে এটা দেখাবে। ইন্টারভিউর জন্য আপনাকে কল করলে এখান থেকে দেখতে পাবেন, বা আপনাকে যদি হায়ার করার জন্য কল করে সেখানে কি এখান থেকে দেখবেন, পরবর্তীতে এখানে ক্লিক করলেই সেটা দেখতে পারবেন। এখন এই যে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকবে, আপনার প্রোফাইল তো অ্যাভেলেবেল থাকতে হবে, এই জন্য এই অ্যাভেলেবেল ব্যাচটা অন করতে হবে। এই অ্যাভেলেবেল ব্যাচ অন করার জন্য আবার আপনার কী লাগবে, কানেক্ট লাগবে। মূল কথা হচ্ছে যে আপনার এখানে কি সবই পেইড। এইখানে আপনি যদি ইনভেস্ট করেন, আপনি কী করবে, আপওয়ার্ক আপনাকে আর্ন করার সুযোগ দিবে। এখানে ইনভেস্ট না করলে কী হবে, আপনার আর্ন করার সুযোগ খুবই কম থাকে। এছাড়া আপনাকে যদি কেউ রেফার করে বা কোন জবগুলো আর্কাইভ হয়ে গেছে সেগুলো কি এখান থেকে দেখতে পারবেন। তো ওভারঅল এই পর্যন্ত ছিল কি আমাদের কীভাবে জব প্রপোজালগুলো দেখে এবং কীভাবে সেগুলো সাবমিট করে। এখন আরেকটা জিনিস সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা। আমরা যদি আমাদের প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে চলে আসার পরে আমরা একটু যদি নিচের দিকে যাই, এই যে ইওর প্রজেক্ট ক্যাটালগ, ক্যাটালগ বলতে কি বলছে যে আপনার প্রজেক্টের ওয়ে টু আর্ন ইউর আপওয়ার্ক হেল্পস টু মোর অফ দ্য ওয়ার্ক ইউ লাভ টু ডু। আপনি কী করতে পারেন, আপনার যে জবগুলো আছে সেগুলো এখান থেকে আপনি প্রজেক্টের মাধ্যমে ক্যাটালগ আকারে দেখাতে পারেন। সেক্ষেত্রে আমরা কি ম্যানেজ প্রজেক্টে যাব, যাওয়ার পরে কি এখানে কিছু লেখা টেখা আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। কিছু আর্টিকেল আছে, এগুলো একটু টিপস, সাকসেস টিপসগুলো পড়ে নিলে আপনার নিজের বুঝতে সুবিধা হবে। এই যে নিচে আরও আর্টিকেল আছে, এগুলো পড়ে নেবেন আপনারা, কীভাবে কাজ করে এগুলো একটু দেখে নেবেন। তো আমরা কি করব, এই যে এখানে লেখা আছে এগুলো একটু পড়ে নেবেন। আপনি কি বলছে যে আপনার কোনো কানেকশনে প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে কোনো কানেকশনের প্রয়োজন নাই, তারপরে ডিসকভার ক্লায়েন্ট নতুন মানে আপনাকে খুঁজে বের করতে পারবে, এই লেখাগুলো আছে এগুলো একটু দেখে নেবেন। তো আমরা ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে দেখেন আমাদের কি এখানে 6টা অপশন আছে। ওয়ান কাইন্ড অফ যারা ফাইবারে গিগ দিচ্ছেন সেই গিগের মতোই, ফাইবারে বলে গিগ, এখানে বলা হয় প্রজেক্ট, একই জিনিস। এখানে কি আছে, প্রথম ওভারভিউ আছে, তারপরে কি প্রাইজিং আছে, তারপর গ্যালারি, প্রসেস, ডেসক্রিপশন আর কি রিভিউ। তো প্রথমে কি বলছে, আপনাকে টাইটেল দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং কি ট্যাগ দিতে হবে। এখন টাইটেলটা কিভাবে দিবেন, গতকাল ওই যে আমাদের টাইটেল লেখার সময় আমরা অলরেডি বলছিলাম যে আমার একটা টাইটেলের ভিতরে মিনিমাম 2-3টা কিওয়ার্ড থাকতে হবে। তো এইখানে প্রজেক্ট আপলোড করার আগে আপনার কী করতে হবে, আগে প্রজেক্ট আপনার স্কিল রিলেটেড সেটা কি করতে হবে, রিসার্চ করতে হবে। ধরুন আমি যদি অন পেজেস নিয়ে যদি আমি সার্চ দিই, এখান থেকে আমি এটা প্রজেক্ট যেহেতু করবো তাহলে প্রজেক্টে যাচ্ছি। এই যে প্রজেক্ট চলে আসছে, তার মানে কি এই অন পেজ নিয়ে কতগুলা প্রজেক্ট আছে, প্রায় 63,000 এতগুলা প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। এখন আপনি যদি এখন একটা প্রজেক্ট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই 63,000-এর পরে মানে পরে চলে যাবেন। তো এই ক্ষেত্রে কী করবেন, আপনি প্রজেক্ট আপলোড করার সময় বা ফাইবার যখন গিগ রিসার্চ করা হয়েছে, সেই গিগ রিসার্চ করার ক্ষেত্রে কি আমরা দেখছি যে গিগগুলো একটু সার্চ ভলিউম কম, সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য, কারণ যেন আপনার কী হয়, আপনি মানে একটু ইজিলি ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে র্যাঙ্কে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে ছোটো ছোটোগুলো লিখে সার্চ দেবেন। দেখেন প্রোফাইল ব্যাকলিঙ্ক সিলেকশন কতগুলো চলে আসছে, অ্যাভারেজ 4,500 আসছে। দেন মিক্স ব্যাকলিঙ্ক যদি দেন, দেখেন 1400 চলে আসছে। এখন 1400 চলে আসতে তাই বলে খুশি হওয়া যাবে না, দেখতে হবে যে এই কিওয়ার্ডে আসলে জব আছে কিনা। এই যে দেখতে হবে জব মানে কি, সে এতগুলো রিভিউ পাইছে, এতগুলো রিভিউ পাইছে, তার মানে কি প্রত্যেকে কেউ না কেউ কাজ করতেছে, সবাই কাজ করতেছে, সবাই এই পেজে যারা আছে সবাই কাজ করছে। এরকম করে কি করবেন আপনারা, এরকম করে আপনাদের স্কিলগুলো কিওয়ার্ড আকারে কি রিসার্চ করবেন, যে কিওয়ার্ডগুলো দেখবেন যে আপনার কি এইরকম প্রজেক্ট মানে সার্চগুলো কম, সেগুলোতে কী করবেন, প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবেন। তাতে কী হবে, আপনার
আপনার প্রজেক্টটা তাড়াতাড়ি কী হবে, র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। কারণ এই যে ছোটো ছোটো জবগুলো যে যখন আপনার প্রোফাইলটা ভারী হবে তখন কী হবে, পরবর্তীতে আপনি বড় টাইপের বা বড় প্রজেক্ট দিলেও তখন কী হবে, আপনার প্রজেক্টটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। তো শুরুর দিকে কী করবো, আমরা ছোটো ছোটোগুলো দেবো। তো ধরেন আপনি কী করতে চাচ্ছেন, এই মিক্স ব্যাকলিং নিয়ে করতে চাচ্ছেন, তাহলে কী করবেন, এরকম প্রথম যে 3-4টা আছে এরকম 3-4টা আপনার এরা তো আপনার কম্পিটিটর, এদেরকে রিসার্চ করবেন। রিসার্চ করার ক্ষেত্রে দেখেন সে কীভাবে টাইটেল দিছে, আই উইল গেট ডোমেন অথরিটি ডিএপএ কোয়ালিটি ব্যাকলিংস, বলছে এতগুলা দিয়ে এত ব্যাকলিং দিবে, এতগুলা দেবে। তাহলে মানে কি এরকম 4-5টা পড়লে কি আপনার নিজের ভিতরে একটা কি একটা টাইটেল দেওয়ার কি আপনার সরি, তো এরকম করে 4-5টা যদি আপনারা দেখতে পান তাহলে আপনার নিজের ভিতরে একটা আইডিয়া চলে আসবে কীভাবে একটা টাইটেল দেওয়া যায়। তাহলে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন, দেখার পরে কি করবেন, একটা সুন্দর করে আলাদা একটা নোট করবেন। সেই নোটের মধ্যে কি এগুলো লিখে লিখে রাখবেন। যে ধরেন ওই যে লাস্ট ক্লাসে যেমন দেখাচ্ছেন এক্সেল শিট বানাবেন, যে টাইটেলে এমন একটা, যেমন 5টা টাইটেল যদি আপনি এখান থেকে বের করেন, 5টা টাইটেল এখানে লিখলেন, দেখেন এটা লেখার পরে কি আপনার মাথায় কিন্তু অলরেডি এই 4-3টা দেখে কিন্তু আপনি এখন 4 নাম্বার একটা কিন্তু নিজে লিখতে পারবেন। কেমন, যেমন ডোমেন অথরিটি, মিক্স, নিশ, টার্গেট 11, কিওয়ার্ড। এখন দেখেন এই টাইটেলটার ক্ষেত্রে যদি খেয়াল করেন, কেউ যদি ম্যানুয়াল হাই কোয়ালিটি ব্যাকলিংস লিখে সার্চ দেয়, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আবার লিঙ্ক বিল্ডিংয়ের জন্যও কিন্তু একটা কিওয়ার্ড, অফ পেজ এসিও কিন্তু একটা কিওয়ার্ড। তাহলে এইগুলো কি প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড মিক্সড করে আপনি কী করবেন, একটা টাইটেল লেখার চেষ্টা করবেন। আমরা যদি আরও 2-একটা দেখি, দেখেন অন পেজ অফ পেজ নিয়ে কত বলে 15,000 চলে আসে। তো আমরা এরকম করে যদি প্রথম কয়েকটা দেখি আবার একবার, এই ক্ষেত্রে তো রিসার্চ করার ক্ষেত্রে সবসময় যে টপ রেটেডগুলো দেখবেন বিষয়টা এরকম না। টপ রেটেডগুলো দেখবেন, তারপরে যারা এই যে নতুন যারা আছে একটু কম রিভিউ নিয়ে যারা আসছে এদেরগুলো দেখবেন, মানে মিক্সড আকারে দেখবেন। যেমন এটা একটা আছে, যেমন এইটা একটা আছে, এরকম করে কি 2-3-4টা বা প্রথম 10টা যেগুলো আছে এগুলো দেখবেন। দেখার ক্ষেত্রে দেখবেন সে কীভাবে লিখছে, গেট কমপ্লিট এসও পেজ। অ্যান্ড কেউ যদি অন পেজ লিখে সার্চ দিয়ে এটাও আসার সম্ভাবনা থাকবে, অফ পেজ লিখে সার্চ দিলেও আসার সম্ভাবনা থাকবে, লিঙ্ক বিল্ডিং দেওয়া থাকবে। তাহলে দেখেন একটা টাইটেলের ভিতরে 3টা কিন্তু কিওয়ার্ড। তাহলে এইখানে এটাও যদি দেখেন, এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন নিশ টার্গেটেড অন পেজ এসিও, ম্যানুয়াল হাই কোয়ালিটি ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং। তাহলে দেখেন এখানেও কিন্তু সে 3টা কিওয়ার্ড মেস্ট করছে। তাহলে এরকম করে কি করবেন, আপনি একটা টাইটেল দিবেন। ধরেন কখনোই কী করবেন না, কারোটা কপি পেস্ট করার চেষ্টা করবেন না। কপি পেস্ট না করে কী করবেন, নিজের মতো একটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা কি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। যদি ধরেন এরকম করে 5টা দিয়ে দিলেন, ধরেন এরকম করে একটা দিলেন, এখানে আবার সুন্দর করে প্রম্পট দিবেন, বলবেন যে আমি কি ফেসবুকের জন্য করতে চাচ্ছি, সরি আপওয়ার্কে প্রজেক্ট আপলোড করতে চাই, আমার কি টাইটেল প্রয়োজন। তাহলে কি করবে, সে সুন্দর করে কয়েকটা মেইন কিওয়ার্ড দিয়ে দিলে কি করবে, সে একটা টাইটেল দিয়ে দেবে। আমরা যদি একটু লেখার চেষ্টা করি, দেখেন আমরা কি তাকেই কমান্ড দিচ্ছি, আমি কি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এটা আমাকে আমার একটা টাইটেল দরকার, এবং টার্গেটেড কিওয়ার্ডগুলো কি, আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো এই জিনিসগুলো অন পেজ এসে, অফ পেজ এসে, এবং কি কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেল রাইটিং। তাহলে আমি দিয়ে দিলাম, সে আমাকে কী করবে, সুন্দর করে একটা টাইটেল জেনারেট করে দিই। দেখেন এই যে এক্সপার্ট অন পেজ এসে, অফ পেজ এসে, কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেল রাইটিং। এখন এই যে একটা যে টাইটেল আসলো, এই টাইটেলের মধ্যে এখন কেউ যদি আমাকে অন পেজ লিখে সার্চ দেয় সেটাও চলে আসার সম্ভাবনা থাকবে, কেউ অফ পেজ লিখে সার্চ দিলেও সেটাও আসবে, কেউ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলেও আসার সম্ভাবনা থাকবে, কেউ অথবা আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে সার্চ দিলেও কী আসবে, আমার অ্যাকাউন্টটা তার সামনে আসার সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে কী করব, ইউ উইল গেট এক্সপার্ট অন পেজেসে, অফ পেজেসে এবং এ দরকার। এই ক্ষেত্রে আবার সে কী বলছে, 75 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আর 75 ক্যারেক্টার না হলে কি হবে,
যেমন এই যে একটা লেখা দেখেন, এইখানে দেখেন এই যে টাইটেলটা যে পড়তেছেন এটা ফুল চলে আসছে না, কিন্তু এই টাইটেলটা দেখেন ডট 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 মানে আনকমপ্লিট, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো যখন একটা বায়ার আসবে সে কিন্তু যখন এইরকমভাবে দেখবে তখন দেখবে যে সে আসলে মানে এইটুকুর মধ্যে সে ডিসিশন নেয় যে কোনটা আসলে ক্লিক করবে। সেক্ষেত্রে টাইটেলটা কি ছোটো রাখতে হবে, টাইটেলটা ছোটো রাখতে হবে, আপনার দেখতে হবে যে যেমন এইটা কি এটা ছোটো, তাহলে আমার দেখতে হবে যে এই টার্গেটটা এই কিওয়ার্ডটা আসলে কতটুকুর মধ্যে, এইখানে কতগুলো ক্যারেক্টার আছে। যদি দেখি এখানে কতগুলো ক্যারেক্টার আছে, আমরা এটা পুরোটা ক্লিক করে আমরা যদি একটি এক্সটেনশনটা দেখি এখানে কত 74টা ক্যারেক্টার আছে। তার মানে কি আমার যে টাইটেলটা হবে সেই টাইটেলের মধ্যে কি করতে হবে, আমার 74টা রাখার চেষ্টা করতে হবে। আমার কতগুলো আছে আমরা যদি একটু দেখি, প্রজেক্টে আসি, আমার অলরেডি কি 77টা হয়েছে, তাহলে কি আমার এখান থেকে একটু কম বেশি করতে হবে। তাহলে আমি কি করি, এই অ্যান্ডটা কেটে দিয়ে দিলাম, তাহলে কি আমার অ্যাভারেজ ছোটো হয়ে আসছে। তারপরে কি করতে হবে, আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আসলে আমার এই যে অন পেজ অফ পেজ সেটা আসলে কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা তো আমি জানি না। তাহলে কি করতে হবে, এই যে যেগুলো নিয়ে আমি আসলে রিসার্চ করতেছি তাদের ক্যাটাগরিগুলো দেখতে হবে। এই যে দেখেন তাদের ক্যাটাগরি মার্কেটিং, সার্চ ইঞ্জিন, সার্চ মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও। এটা যদি দেখেন মার্কেটিং সার্চ হলো এসইও, অফ পেজ এসইও, মার্কেটিং এসইও, অফ পেজ এসইও, মার্কেটিং এসইও, অন পেজ এসইও। তাহলে আপনার কী করতে হবে, আপনার ক্যাটাগরিটা আসলে কিসের উপর সিলেক্ট হচ্ছে, তাহলে কি এখান থেকে আপনি সেটা দিয়ে দেবেন। যেমন আমারটা মার্কেটিং এসইও, অন পেজ এসইও, তাহলে কি আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলো। এখন আপনি আসলে প্রজেক্ট অ্যাট্রিবিউট কী কী বিষয়ে করবেন, সেক্ষেত্রে কি আপনি ইন্ডাস্ট্রি মানে মূলত আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে ইচ্ছুক, যেমন কি এই যে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে ইচ্ছুক, ট্রাভেল হসপিটাল নিয়ে ইচ্ছুক, আর্ট অ্যান্ড ডিজাইন, ফিনান্স অ্যাকাউন্ট, গভর্নমেন্ট বা এই টাইপের কি আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে ইচ্ছুক সেগুলো কী হবে, এখানে আপ টু 25টা পর্যন্ত আপনি কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তারপর বলছে কি আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমি ধরেন ইংলিশ নিয়ে দিচ্ছি, আর বাকি এটা কি আপনি একটা করতে পারবেন। তারপরে কি রিলেটেড ট্যাগ, আপনি এখানে কি ট্যাগ দিতে হবে, মানে কিওয়ার্ড বসাতে হবে, সর্বোচ্চ কয়টা, 5টা। এখন ট্যাগ কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, তো কিওয়ার্ডগুলো কি আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেই সার্ভিসগুলো কী করবো, আমরা কিওয়ার্ড আকারে দিয়ে দেবো। যেমন কি আমি যেটা দিচ্ছি প্রজেক্ট ক্যাটাগরি যদি আসি, আমি দিচ্ছি কি অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেলের রাইটিং সার্ভিস, এগুলোই কি আমার এগুলো কি এক একটা কিওয়ার্ড। তাহলে আমরা কী করবো, এখানে কিওয়ার্ডগুলো দিব, দেখবেন যে এটা এইগুলো নিয়ে আসে কি না, একটু সার্চ করে দেখবেন, যেমন এটা আছে। তারপরে কি অন পেজ, অন পেজ নাই, এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি এসইও নিয়ে কি আছে, ধরেন এসইও কি দেওয়া যায়, ধরেন এসইও অডিট বা এসইও ব্যাকলিং বা এই টাইপের যেগুলো আছে এগুলো কী করবেন, আপনি 5টা দিয়ে দেবেন। এখন এই যে অনেকে যে ইন্ডাস্ট্রিটা দেখতে পারেন না যে আসলে কোন টাইপের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, এক্ষেত্রে আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে যদি একটু দেখেন, তারা কিন্তু এই যে তাদের ইন্ডাস্ট্রিগুলো দিয়ে দিছে, আইটি ইন্ডাস্ট্রি, এটা যদি দেখেন সে কী করছে, সে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করতেছে। তারপরে কি সে এই ইন্ডাস্ট্রি, তার মানে কি এই ইন্ডাস্ট্রিগুলোর কি বর্তমানে অনেক বেশি চাহিদা, এই ইন্ডাস্ট্রিগুলো কাজের বেশি চাহিদা। তাহলে আপনি কি করতে পারেন, এই ইন্ডাস্ট্রিগুলো আপনার প্রোফাইলে সেখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন। আমরা যদি যেতে চাই এই যেখান থেকে দেখতে পারবেন। তাহলে কি আমার এই প্রথম পেজে কি আমার টাইটেল দেওয়া হলো, ক্যাটাগরি সিলেক্ট করা হলো, আমার কি ইন্ডাস্ট্রি সিলেক্ট করলো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, কি সার্চ ট্যাগগুলো, এই সার্চ ট্যাগের কি এইগুলো লিখে মানুষ কী করতে পারে, সার্চ দিতে পারে। সেক্ষেত্রে আমার এটা কি সামনে আসার একটা সম্ভাবনা থাকবে। তাহলে সেক্ষেত্রে কী করবো, আমি সেভ এবং কন্টিনিউতে ক্লিক করব। পরের যে স্টেপ সেটা হলো প্রাইজিংয়ে কি আমি এই যে এই সার্ভিসটা দিচ্ছি এটার জন্য কোনটা, মানে 3টে অপশন আছে, স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং কি অ্যাডভান্স। এখন কোন জবের জন্য বা কোন সার্ভিসের জন্য কি পরিমাণ টাকা বা কি পরিমাণ আসলে মার্কেটে স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রাইজিং সেটা তো আপনি জানেন না, সেটা জানার মানে সেটা কীভাবে দেবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের যারা কম্পিটিটর আছে তারা কি পরিমাণ চার্জ করতেছে সেই অনুযায়ী কী করবেন, একটা অ্যাভারেজ করে দিয়ে দেবেন। এখন তার মতো করে যদি আপনি যদি $50 দিয়ে দেন, এখন সে হচ্ছে কি টপ রেটেড ফ্রিল্যান্সার, তাহলে তার সাথে কিন্তু আপনি পারবেন না। তো আপনি অ্যাজ এ স্টার্টার হিসেবে সে যদি $50 দেয় তাহলে আপনি কী করবেন, তার চেয়ে কম নিতে হবে। কারণ মানুষ কেন সেম, যেমন আপনি যদি কোনো একটা ব্র্যান্ডের শার্ট যদি ধরেন 2000 টাকা
একটা শার্টের দাম, সেটাও যদি ফুটপাতেও যদি সেটা বা ভ্যানের উপরে যদি সেটা 2,000 টাকা দিয়ে সেল করে, তাহলে আপনি কি সেখান থেকে কিনবেন না? আপনি চিন্তা করবেন কি 2,000 টাকাতে শার্ট কিনবেন ভ্যানের উপরে থেকে কেন, আমি যা কী করবো শোরুম থেকে কিনবো। বিষয়টা এরকম, যদি সেই শার্টে যদি বাইরে যদি কি 500 বা 700 টাকাতে পাওয়া যায়, আপনি চিন্তা করবেন কি সেম কোয়ালিটির শার্ট আমি কি বাইরে পাচ্ছি, আমি তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি। বিষয়টা এরকম। তো কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না, বাইরে পাওয়া যায় দেখে কিন্তু সেটা আবার কোয়ালিটিতে কম, বিষয়টা এরকম না। আপনি কি ধরেন একটা শোরুম নিতে গেলে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন, সেটা কি আপনি এখন নাই, এর জন্য আপনি কি বাইরে ছোটোখাটো বিজনেস করতেন। বিষয়টা এরকম যে আপনি এখানে সময় নতুন আসছেন, আপনার আস্তে আস্তে প্রোফাইল ভারী করতে হবে, এই জন্য কি আপনার শুরুতে কি তাদেরকে কম প্রাইসে দিয়ে দিচ্ছেন। তো এই জন্য কী করবেন, এখান থেকে দেখবেন যে তারা কতগুলো পেজ কী করে দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কত দিচ্ছে, অ্যাডভান্সে কত দিচ্ছে, কী কী সার্ভিস দিচ্ছে, যে H1 H2 ট্যাগ দিচ্ছে, মেটা ডিসক্রিপশন অন পেজে অল্টারটেক করে স্কিমা মার্কআপ করে দিচ্ছে, পেজ অডিট করে দিচ্ছে না, এবং কি এক্সট্রা কোনো এডিশনাল কাজ করে দিলে কত টাকা চার্জ, আপনি কী করবেন এই প্রাইজিংটা যদি দেখেন, তাহলে কী করতে আপনি নিজের মতো করে এখানে প্রাইজিং দিতে পারেন। তো স্টার্টিং প্রাইজিংয়ে একটা টাইটেল দিতে হয়, টাইটেল কী দিচ্ছে, যেমন তাহলে এখানে একটা স্টার্টার একটা প্রাইজিং নাম দিবেন, যেমন কি দিতে পারেন, কাস্টম টাইটেল তৈরি করতে পারেন, যে প্রথম ইয়েতে কি শুধু কি দেবেন, অন পেজ এসিও করে দিবেন, অথবা কি স্টার্টিংয়ে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, কি রিসার্চ করে দেবেন। সেক্ষেত্রে কি এই কিওয়ার্ড রিসার্চ করে এটা একটা ডিসক্রিপশন থাকে, একটা ছোটো কি ডিসক্রিপশন করে দেবেন, যে আপনি ধরেন এরকম করে লিখে দেবেন যে আপনি কি প্রাইমারি কিওয়ার্ডের সাথে সাথে কি অ্যানাদার কিওয়ার্ড গ্রুপিং করে দিবেন বা ম্যাচ করে দিবেন, এই টাইপের এগুলো কি লিখে দেবেন। তারপরে কি কত দিনের মধ্যে এটা দেবেন, ধরেন 3 দিনের মধ্যে। তারপরে কি কতগুলো পেজের জন্য করে দেবেন, ধরেন কিওয়ার্ড রিসার্চ প্লাস অন পেজেস যদি দিই, প্লাস অন পেজ, এই যে লেখাগুলো লিখবেন, এই যে ডেসক্রিপশন বা টাইটেল এগুলো, এগুলো কিন্তু কিওয়ার্ড বেসড করে লিখবেন, যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছেন সেগুলো লিখবেন। তাহলে কয়টা পেজের জন্য করে দেবেন, ধরেন 5টা পেজ করে দিবেন। তারপরে কি কতগুলো নাম্বার কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, 10টা করে দিলেন। অ্যান্ড এটার জন্য সার্ভিস এইখানে লিখে দিবেন, টাইটেল ডিসক্রিপশন কিছু একটা লিখবেন, এবং এই ক্ষেত্রে টাইটেল অপটিমাইজড করে দিবেন কিনা, H2 HT ট্যাগ এগুলো করে দিবেন কিনা, দিয়ে আপনাকে এই ক্ষেত্রে আপনার চার্জ কত হওয়া উচিত, ধরেন $40। তারপরে স্ট্যান্ডার্ডে কী করবেন, স্ট্যান্ডার্ডে ধরেন কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, অন পেজ করে দিবেন। এক্ষেত্রে ধরেন ডিসক্রিপশন লিখলেন, সেক্ষেত্রে কি এটা আপনার 5 দিন করতে পারেন। এখানে 5টা করেছেন, এখানে কি ধরেন 10টা করে দিবেন, 10টা পেজের কতগুলো কিওয়ার্ড, এখানে ধরেন 15টা করে দিলেন, এখানেও সবই করে দিলেন। এখন 40টার জন্য আপনি কি 5টায় করে দিতেন $40, এখন 10টা করে দেন, তাহলে কি 80 করে দেবেন না? ওই যে বাই ওয়ান গেট ওয়ান এর মতো, যে কি একসাথে একটা কিনলে এত টাকা, 2টা কিনলে কম টাকা, এরকম বিষয়টা। তো সেক্ষেত্রে আপনি 70 করে দেন। সে চিন্তা করবে যে আমি যদি 5টার জন্য $40 খরচ করি, 10টার জন্য আমার সিঙ্গেলে নিতে গেলে $80 খরচ হবে, এখানে ডাবল নিয়ে নিলে কি আমার জন্য $10 সেভ হচ্ছে। তাহলে কি আপনি এইভাবে সেট আপ করে দেবেন। ধরুন এখানে আপনি কী করে দিলেন, অন পেজও করে দিচ্ছেন, অফ পেজও করে দিচ্ছেন, সাথে কি অফ পেজটাও করে দিচ্ছেন। এসেও করে দিচ্ছেন, দিয়ে এখানে ডিসক্রিপশন লিখে দিলেন, সরি বেশি লেখা হয়ে গেছে, দিয়ে দিলেন। তারপরে কি এখানে ধরেন আপনি কত দিনের মধ্যে দিবেন, ধরেন 7 দিন দিলেন। তারপরে কতগুলো পেজ করে দেবেন, ধরেন 15টা করে দিলেন। নাম্বার কিওয়ার্ড ধরেন 20টা করে দিলেন। এক্ষেত্রে আরও কী কী করে দেবেন, এখানে বাকি জিনিসগুলো আপনার ধরেন অ্যাড করে দিলেন। এটার জন্য ধরেন আপনি $100 চার্জ করলেন। তাহলে কি তারপরে আপনার যদি ফার্স্ট ডেলিভারির জন্য আপনি এক্সট্রা কতটা টাকা অ্যাড করবেন, এডিশনাল কোনো পেজ থাকলে কত করে দেবেন, এগুলোকে আপনি এগুলো আপনার মতো লিখে দেবেন। পেজ অডিটের জন্য ধরেন আপনি কি এক্সট্রা $50 চাচ্ছেন, কত দিনের মধ্যে করে দেবেন, ধরুন 3 দিনের মধ্যে করে দেবেন, এগুলো আপনি চাচ্ছেন তুলে দেন। আচ্ছা, দিয়ে দিলেন। দিয়ে কী করলেন, আপনি যদি কাস্টমারও তৈরি করতে চান, এখানে কাস্টম তৈরি করতে পারবেন। পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন।
একটু নেট সমস্যা করতেছে, যার কারণে হচ্ছে একটু লোড নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে আপনার টাইটেল এবং কি কাস্টম ডিসক্রিপশন কীভাবে যদি আইডিয়া না আসে, সেক্ষেত্রে কি আপনার যে আপনার কম্পিটিটর যারা আছে তাদের এখানে দেখতে পারেন। দেখেন এই যে স্টার্টারে সে কী করছে, এটা তার একটা টাইটেল এবং সে কী কী দিচ্ছে সেটা তার ডেসক্রিপশন। স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে কি তার প্লাস পয়েন্ট, এটা কি তার একটা টাইটেল এবং কি তার এটা একটা ডিসক্রিপশন। অ্যাডভান্সে যান, এটা কি তার টাইটেল এবং কি তার এটা ডিসক্রিপশন। এটা কি করলেন আপনি আপনার মতো করে লিখে এখানে কি করে দিবেন, এরকম করে লিখে দিবেন। ধরুন কথা কথা আমি দিয়ে দিলাম আপাতত, এটা আপাতত কপি পেস্ট করে দিলাম। তাহলে কি আপনাদের মতো এরকম করে টাইটেল দিবেন আর কি ডিসক্রিপশন এখানে লিখে দিবেন। তা পরের সেকশন কি, পরের সেকশন হচ্ছে আমার গ্যালারি। গ্যালারির ক্ষেত্রে কি আমাদের হচ্ছে যে আমি যে যে জবগুলো দিচ্ছি, জবে যেন প্রত্যেকটা ইমেজ, জবের মধ্যে কি আছে, প্রত্যেকটা ইমেজ আছে না, একটা কি করতে হবে, বেশ কয়েকটা কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তো শুরুতেই যদি এখানে আসেন, দেখেন এইখানে কি এই ধরনের 5টা, এখানে কটা আছে, 1 2 3 4 এই 8টা ইমেজের মধ্যে কোন ইমেজটা আপনার চোখে সবচেয়ে ভালো লাগতেছে, কোন ইমেজটা সবচেয়ে ইনফরমেটিভ এবং কোন ইমেজটার কালার কালেকশন ভালো, এই টাইপের কী করতে হবে, এই ইমেজের কোয়ালিটির উপর কী করে আপনার একটা ইমপ্রেশনের উপর ব্যাপার স্যাপার আছে। ধরেন এই যে এইখানে যেমন আছে, যেমন এই যে এগুলি আসলে কোনো কিছু মেন করতেছে, যেমন এসইও, এগুলো কি হিবিজিবি লাগতেছে না, এগুলো কি হিবিজিবি লাগতেছে না, তাহলে কি করতে হবে, আপনার সুন্দর করে একটা ইমেজ তৈরি করতে হবে। একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী কী করবেন আপনি এই ইমেজটা তৈরি করতে হবে এবং কি ইমেজের ভিতরে আপনার ইনফরমেশন দিতে হবে। একবার হিবিজিবি করে না দিয়ে ছোটো ছোটো করে সুন্দর করে কী করতে হবে, অল্প কথায় আপনার পুরো সার্ভিসটা কী করতে হবে এখানে আপনার তৈরি করতে হবে। এবং আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজের কী করতে হবে, আপনার ডেমোগুলো দিতে হবে। নেট সমস্যা করতেছে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যে আসতেছে গ্যালারি। গ্যালারিতে আমরা কী করবো, আমাদের প্রজেক্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা দেওয়ার চেষ্টা করব। আপনি সর্বোচ্চ 20টা পর্যন্ত ইমেজ দিতে পারবেন এবং কি এত 10 MB ইচ বা লেস দেন এত পিক্সেলের মতো বা হাইট ওয়েট ঠিক রেখে আপলোড করতে পারবেন। তারপরে কী করতে পারেন, প্রজেক্ট ভিডিও দিতে পারবেন এবং কি আপনার স্যাম্পল কিছু ডকুমেন্ট দিতে পারবেন পোর্টফোলিও হিসেবে। এই কয়েকটা জিনিস আপনি অ্যাড করার পরে পরবর্তীতে আপনি, আচ্ছা অ্যাড করতে হবে অ্যাটলিস্ট 1। আচ্ছা, আমি একটা ডেমো ছবি আপাতত অ্যাড করে দিচ্ছি, একটা ডেমো কোনো কিছু একটা অ্যাড করি। আচ্ছা, এটাই করি আপাতত, নিবে কি না। আচ্ছা, আপাতত এটা ডেমো হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা পারলে হচ্ছে যে একটা ভিডিও দিবেন 90 সেকেন্ডের মধ্যে, স্পষ্ট করে সুন্দর করে আপনি কি সার্ভিস দিচ্ছেন, কি কি আপনার বেনিফিট কি কি পাবে এবং আপনার কত ধরনের কত বছর এক্সপিরিয়েন্স, এরকম দিয়ে একটা সুন্দর করে একটা ক্লিয়ার একটা ভিডিও তৈরি করবেন আর কি, করে এখানে আপলোড দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ইমেজ ভিডিওটা দেখলে আপনার প্রতি একটা ভালো একটা ইমপ্রেশন আসবে আর কি। আর এই ইমেজ তৈরি করার ক্ষেত্রে সুন্দর করে আপনার যদি কোনো একটা ফর্মাল ছবি থাকে সেগুলো এই যেরকম করে অ্যাড করতে পারেন, দেখতে সুন্দর লাগবে আর কি। কি ব্যাপার, আচ্ছা এই যে এটা আমার কি সেট অ্যাজ প্রজেক্ট কভার হয়ে গেছে। আমি চাইলে আরও ছবি এখানে অ্যাড করতে পারবো, করে এগুলো সব কিছু আপনারা অ্যাড করবেন, করে আপনারা নেক্সট অ্যান্ড কন্টিনিউতে যাবেন। যাওয়ার পরে এখানে কি আসছে আপনার রিকোয়ারমেন্ট স্টেপ, আপনার কী কী জিনিস রিকোয়ারমেন্টস। আমার যেমন কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস রিকোয়ারমেন্টস থাকে না, যেমন এরকম অনেকটা। আমরা যদি এখানে একটু আসি, এই যে রিকোয়ারমেন্টস কী কী জিনিস, যেমন এই যে এখানে বলছে যে আপনার এই এটা কাজ করতে কী কী কত সময় লাগবে, কী কী জিনিস লাগবে, এই জিনিসগুলো আপনাকে রিকোয়ারমেন্টসে দিয়ে দেবেন। যেমন আমরা যদি আরও দু একটা দেখি, যে যেমন বলছে আফটার পাসিং দিস প্রজেক্ট সেন্ড রিকোয়ারমেন্টস উমার ক্যান স্টার্ট দ্য প্রসেস, কী কী জিনিস লাগবে সে বলছে যে অ্যাঙ্কর টেস্ট লাগবে, র লিঙ্কস লাগবে। মানে মূল কথা হচ্ছে যে আপনি কী করে দেবেন, এখানে আপনার রিকোয়ারমেন্ট যেগুলো থাকবে এগুলো লিখে দেবেন এবং টাইটেল থাকবে, সেটা আবার ডিসক্রিপশন থাকবে, আপনি সেগুলো আবার নিজে অ্যান্সার দেবেন। আবার একটা স্টেপ থাকবে, আবার কি নিজে সেগুলোর অ্যান্সার দিয়ে দেবেন, দিয়ে আপনি কী করবেন নেক্সট অ্যান্ড কন্টিনিউতে যাবেন। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আপাতত ধরেন আমি একটা যদি লিখি এরকম, ধরেন আপাতত আমি একটা লিখে দিচ্ছি।
মানে বলছে ক্লায়েন্টস নিড টু অ্যান্সার বিফোর দ্য ক্যান স্টার্ট, মানে ক্লায়েন্টের অ্যান্সার লাগবে, আপনি এই কাজটা করে দেওয়ার ক্ষেত্রে কী কী জিনিস লাগবে এগুলো আপনারা কি এখানে অ্যাড করে দেবেন, যে আরও কী কী রিকোয়ারমেন্ট লাগবে এগুলো অ্যাড করে দেবেন। যদি এখানে ক্লিক করে দেন তাহলে কি এটা ছাড়া আপনি কি কাজ শুরু করতে পারবেন না, বিষয়টা এরকম। দিয়ে আপনি কি নেক্সট 7 কন্টিনিউতে চলে যাবেন। তারপর বলছে কি প্রজেক্ট সামারি, আপনার এই প্রজেক্টের সম্পর্কে একটা শর্ট একটা কি 1200 ওয়ার্ডের মধ্যে কি সামারি দিতে হবে। মানে আপনার ওই যে বিষয়টা এরকম ডিসক্রিপশন আকারে আর কি, এই যে ডিসক্রিপশন প্রজেক্ট ডিটেলস, এখানে কি করবেন আপনি সেম ওই যে ইয়ের মতো করে আপনি লিখবেন কি আপনার প্রোফাইলের ক্ষেত্রে বায়োর ক্ষেত্রে আপনি কি এক্সপিরিয়েন্স দিবেন, আপনার স্কিল দিবেন, আপনি কি ওয়াই আপনাকে হেয়ার করবে, আপনার কি বেনিফিট দেবেন, এই 4টা জিনিস স্টেপ বাই স্টেপ আপনি কী করবেন লিখবেন। মানে এই মতো করে লিখবেন। প্রথমে কি লিখবেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার পরিচয় দেবেন এবং কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দিবেন। তারপরে একটা দিবেন আপনার কী কী স্কিলস পারেন সেগুলো দেবেন। তারপরে কি হোয়াই আপনাকে হায়ার করবে, তারপর দিবেন কি বেনিফিট দিবেন। এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, আপনার একটা জব ডিসক্রিপশন লিখবেন। কীভাবে শিখি যে মানে এই যে দেখেন এই যে শিখি করছে, তার একটা এক্সপিরিয়েন্স দিছে, তার এত বছরের অভিজ্ঞতা আছে, তার কি স্কিল দিছে, সে কোন কোন জিনিসগুলো পারে, তারপরে কি বলছে তাকে কেন হায়ার করবেন, এই যে সেই জিনিসগুলো যেমন লাস্টে কি দিচ্ছে বেনিফিটগুলো দিচ্ছে, যে এত% হোয়াইট হ্যাট সার্ভিস, নো সেভ, নো ব্যাকলিং হ্যাট বা এই এরকম করে কি সে তার বেনিফিটগুলো দিচ্ছে। সেম সবাই এরকমভাবেই লিখে। যদি আরও দু একটা আমরা দেখি, দেখেন সে কী চাচ্ছে আপনার, তার পরিচয় দিচ্ছে, সে কী কী সার্ভিস দিচ্ছে এবং কি সে যে লাস্টে যে সিটিএ বাটন দিচ্ছে, সবাই এরকম করে তার কী কী স্কিল আছে, তার কত দিনের মানে অভিজ্ঞতা, এইভাবে কী করে যায় যেমন কত দিনের অভিজ্ঞতা, এইভাবে কী করবেন আপনার একটা প্রজেক্ট সামারি লিখবেন। সেক্ষেত্রে কখনোই কী করবেন না কপি পেস্ট করবেন না, বড় জোর আপনি কী করতে পারেন আপনার ওই যে কিওয়ার্ড বেসড করে কিওয়ার্ড নিয়ে আপনি কী করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে এখন একটা ডেসক্রিপশন নিতে পারেন। আপনাকে একটা ডিসক্রিপশন করে দিবে। এক 1000 ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, ধরুন আপনি এখান থেকে কী করলেন, এটাই লিখলেন। দেন আপনাকে লিখে দিচ্ছে, আপনি কী করেন এটা কপি করে নিয়ে আপনি এটা আবার কি জাস্ট কপি পেস্ট করলে হবে না, কিন্তু এটা নতুন করে নিজের মতো কি নতুন করে রিরাইট করবেন। রিরাইট করে এগুলো কী করবেন সুন্দর করে এখানে বিভিন্ন ইমোজি অ্যাড করে দেবেন। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি বুলেট পয়েন্ট এবং ইমোজির মাধ্যমে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। করে আপনি এখান থেকে দিয়ে দিলেন, লাস্টে একটা সিটিএ বাটন দিয়ে দেবেন, দিয়ে আপনি কী করতে পারবেন এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিবেন। যে ধরেন আপনি নিজেই কিছু কোশ্চেন লিখবেন এবং নিজেই সেগুলোর কি অ্যান্সার দেবেন। যেমন কিছুটা এরকম, আমরা যদি একটু দেখাই এখানে আছে কি, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেমন কি বলছে ইট ইজ সেফ ফর অল ওয়েবসাইট, হ্যাঁ এটা সবগুলো ওয়েবসাইটের জন্য 100% সঠিক। মানে যেগুলো কি একজন ক্লায়েন্টের মাথায় কোশ্চেন থাকতে পারে উইথ রিলেটেড কি আপনি নিজেই কোশ্চেন দিবেন। বলছে আর দিস আর লিঙ্কস পারমানেন্ট, বলছে ইয়েস দিস আর পারমানেন্ট। তাহলে কি আপনি নিজেই কোশ্চেন লিখবেন, নিজেই কী করবেন অ্যান্সার দিয়ে দিয়ে আপনি কী করে দেবেন এখানে অ্যাড করে দেবেন। এগুলো অপশনাল, না দিলেও হয়, আবার কি দেওয়া ভালো। আপনি 5টা কী করবেন এখানে অ্যাড করে দিবেন, দিয়ে কন্টিনিউতে যাবেন। তারপরে কি করতে পারেন আপনি এখান থেকে আপনার প্রজেক্টটা প্রিভিউ করতে পারেন, আসলে কেমন হয়েছে না হয়েছে এটা এখান থেকে দেখতে পারেন। আমরা লাস্ট স্টেপে চলে আসছি, আপনার এটা কি এরকমভাবে আসবে। এই যে আপনারা যদি যান মোটামুটি কি দেখতে
প্রফেশনালদের মতোই হয়েছে। আপনি যে স্ট্যান্ডার্ড বা ইটি প্যাকেজটা এখান থেকে দেখতে পারবেন, চাইলে কি এখান থেকে কম্পেয়ারও করতে পারবেন। করার পরে আবার যদি এডিট করতে হয় আবার এডিট প্রজেক্টে যাবেন, যাওয়ার পরে কি লাস্ট রিভিউ আপনি কি করবেন, লাস্ট প্রসেসে চলে আসবেন, রিভিউতে নাম্বার প্রজেক্ট আপনি কি এখান থেকে আন্ডারস্ট্যান্ড দিবেন, প্রাইভেসি নোটিশ দিবেন, দেওয়ার পরে কি সাবমিট রিভিউ। চাইলে কি সেভ করে রাখতে পারেন, তাহলে কি আর প্রিভিউ হবে না। আপনি এখন কি দেবেন সাবমিট ফর রিভিউ দিয়ে দিবেন। এটা কি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেক সময় আন্ডার রিভিউ থাকে বা ড্রাফটে চলে যায়। এখন এটা কি হবে, এটা আপনার কতজন দেখতেছে, কতজন অর্ডার করতেছে, এটা কি ওয়ান কাইন্ড অফ গিগের মতো হয়ে গেলো, আপনার প্রোফাইল এটা শো করবে। এই যে শো করতেছে। এখন এটা এর জন্য কি করতে হবে, আপনার প্রোফাইল কিন্তু অ্যাভেলেবেল বেস্টটা অন করে রাখতে হবে। কারণ ক্লায়েন্ট যখন আসবে এসে যদি দেখে যে আপনি যেমন এই যে তাদের প্রোফাইলে কি শো করতেছে না, অনলাইন অ্যাক্টিভ আছে না শো করতেছে, কিন্তু আবার এই প্রোফাইলটাতে কি অ্যাক্টিভ নাই শো করতেছে। যেমন সবারই কি যে উনি অ্যাক্টিভ আছে, উনি অ্যাক্টিভ আছে, উনি অ্যাক্টিভ আছে, কিন্তু উনি অ্যাক্টিভ নাই, মানে কি অ্যাভেলেবেল নাই। তো এর জন্য কী করতে হবে আপনাকে, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি আসলে কিন্তু ওনাকে এখন নক করবে না, কারণ দেখা যাচ্ছে উনি অ্যাক্টিভ না কিন্তু অন্য অ্যাক্টিভ আছে। এর জন্য আপনাদের কি প্রোফাইলে অ্যাভেলেবেল বেসটা অন করে রাখতে হবে। তো এই ছিল ওভারঅল আপনাদের দুইটা পার্টে আমি আপনাদের আপওয়ার্ক সম্পর্কে মোটামুটি সব কিছু জানানোর চেষ্টা করছি। আপনারা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, কীভাবে কাস্টমাইজেশন করবেন, কীভাবে আপনারা একটা জব খুঁজবেন, সেই জবে কীভাবে বিট করবেন, কীভাবে কভার লেটার লিখবেন, কীভাবে প্রজেক্ট আপলোড করবেন, কী কী জিনিস মেনটেন করবেন, এই জিনিসগুলো কি আপনাদেরকে বলা হয়েছে। তো এই জিনিসগুলো মেনটেন করলে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ তবু কি আমাদের জব পাওয়ার বা আমাদের কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ইনশাল্লাহ আপনারা করবেন। আর এই যে এই অপশনটাতে আর একটু বড় করে লিখবেন, এটা আমি যদিও সেদিন অল্প করে দেখাইছিলাম, এরকম করে এই বায়োটা একটু বড় করে লিখবেন, আপনার স্কিল টিল সব এখানে অ্যাড করবেন। যাই হোক ছিল এই পর্যন্তই। আর এই ক্ষেত্রে আপনারা ওই যে আইপির প্রবলেম করে আমাদের হলো মার্কেট প্লেসগুলোতে, সেক্ষেত্রে আপনারা একটা বাসায় আপনার একটা নেটের মাধ্যমে বা একটা আইপিতে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন, একাধিক আইডি রাখবেন না নিজের নামে, কারণ আপনার একটা এনআইডি কার্ডে একটা প্রোফাইলই অ্যাক্টিভ করা যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।